বিরোধী দলগুলোর ভূমিকায় সন্তুষ্ট নন বিশ্লেষকরা। অতীতের যে কারো তুলনায় দায়িত্বশীল দাবি জামায়াত এনসিপির। আজ পাশ হচ্ছে অর্থ বিল। ছোট ব্যবসায়ীদের আগাম কর প্রস্তাব প্রত্যাহার। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন। ৮ দিনের লাইসেন্স বাতিলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থী। সংকট না কাটলে বহির্বিশ্বে নেতিবাচক বার্তা যাওয়ার শঙ্কা। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়েকে হত্যার কারণ খুঁজে পাচ্ছেন না স্বজনেরা। রহস্য উন্মোচনে তদন্ত চলছে, 4 দিন পরেও বলছে পুলিশ। তীব্র গরমে লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। বিক্ষোভ, ঘেরাও, সড়ক অবরোধে প্রতিবাদ। হয়েছে বিদ্যুৎ অফিসে হামলাও। চট্টগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। চিনি গুঁড়ায় 24 আর মোটা চালে কেজিতে বাড়তি অন্তত 4 টাকা। সংসদীয় গণতন্ত্রে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম বিরোধী দল। তবে প্রথমবারের মতো বিরোধী দলের আসরে বসা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদের ভেতরে ও বাইরে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে, সরকারের সিদ্ধান্তে তাদের প্রভাবই বা কতটুকু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে সক্রিয় থাকলেও এখনও কার্যকর বিরোধী দলের পূর্ণ ভূমিকা রাখতে পারেনি তারা। যদিও এ মূল্যায়ন মানতে নারাজ বিরোধী দল। তাদের দাবি, অধিকাংশ সদস্য নবীন হলেও অতীতের যে কোনো বিরোধী দলের তুলনায় আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখছেন তারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে জামাত ইসলামী ও নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ, গণভোট, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সংসদের ভিতরে বাইরে নিজেদের অবস্থান তুলে ধরছে দল দুটি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা এবং বিরোধী দলের প্রতি বৈষম্যের অভিযোগে এরই মধ্যে সংসদ থেকে 4 দফা ওয়াকআউটও করেছে তারা। আমাদেরকে আসলে সেভাবে কথা বলতে দেয়া হচ্ছে না। আমরা দেখেছি এর আগে অনেক ছোট ছোট বিরোধী দল ছিল। আওয়ামী লীগ 2001 সালে আমাদের প্রায় অর্ধেক সাইজে ছিল, তারপরেও তারা যে পরিমাণ সুযোগ পেতেন আমাদেরকে সেই পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে না বলে আমরা মনে করছি। এবং বিশেষ করে বিভিন্ন নিয়মের বেড়াজালে আমাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে। যারা সরকারি দলে যারা আছেন এবং তারা যখন কথা বলেন তাদের সময়ের ক্ষেত্রে কিন্তু এটা অবারিত থাকে, কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে কিন্তু সেটা অবারিত থাকে না। সরকারি দল এবং বিরোধী দলের এই যে মেকানিজমটা সংসদের মধ্যে আছে তার কারণে। তবে বিরোধী দলের ভূমিকায় কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে সংসদ ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা নিয়ে বিতর্কিত মন্তব্য বা জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করার মতো বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষ থেকেই 2-1 হয়তো অনভিপ্রেত কোনো কথা বলেছেন এই সংসদে, এবং অনেকগুলো কথাই যে এটা সংসদের কার্যতালিকায় আর রাখাও হয়নি এমন ধরনের বক্তব্য হয়তো সরকারি দলের অনেকেও দিয়েছেন, বিরোধী দলের 2-1 এটা দিয়েছেন আর কি। কিন্তু মোটা দাগে বিরোধী দলে যারা আছে আমরা সংসদে জনগণের পক্ষ থেকে জনগণের যে কনসার্নগুলো আছে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে এটা মনে রাখতে হবে, সংসদ নেতা থেকে শুরু করে আমার মনে হয় প্রায় 260 or something like that সকলেই নতুন। তো কাজেই অভ্যস্ততা একটা বিষয় থাকে, কিন্তু প্রথম দিক থেকে আমরা মৌলিক বিষয়গুলো কিন্তু আমাদের বক্তব্য রেখেছি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে এখনও শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের অবস্থায় পৌঁছাতে পারেনি জামাত ও এনসিপি। ফলে সরকারের নীতি ও সিদ্ধান্তে তাদের প্রভাব এখনও সীমিত। বিরোধী দলগুলো আসলে প্রত্যাশিত পর্যায়ে কোনো কিছু অর্জন করতে পারছে না। আলাপ আলোচনা হচ্ছে অনেক ঐতিহাসিক বিষয় নিয়ে, অনেক কিছু বিতর্ক নিয়ে, অনেক নতুন কথা নিয়ে, অনেক ভাইরাল হওয়ার মতো কথাবার্তা আসতেছে, কিন্তু জনগণের আলটিমেটলি সংসদের যে অর্থ সেই জায়গায় কিন্তু বিরোধী দল কন্ট্রিবিউট করতে পারছে না। বিভিন্ন দেশের সংসদের কার্যপ্রণালী ভালো করে পড়ার পরামর্শ দিলেন এই বিশ্লেষক। একই সাথে সংসদ সদস্যদের নিয়ে নানা ইস্যুতে কর্মশালার আয়োজনের তাগিদও দেন তিনি। পৃথিবীর যে বিখ্যাত পার্লামেন্টগুলো আছে তাদের যে সকল ডকুমেন্টগুলো আছে একটু পড়া, কিছু ডকুমেন্টারি দেখা, এবং ওই দেশের সাংসদরা কিভাবে ভূমিকা রাখছেন সেটা একটু ফলো করা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বাজেট আলোচনার শেষ দিন অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব হিসেবে উল্লেখ করেন তিনি। তবে নাহিদ ইসলাম অভিযোগ করেন প্রস্তাবিত বাজেট অর্থ পাচারকারীদের ফের সুযোগ করে দেবে। আর বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কিনা এমন প্রশ্নও তুলেছে জামায়াত।
একদিন পরই 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পাশ হবে সংসদে। তার আগে রোববারই বাজেটের ওপর আলোচনার শেষ দিন। তাতে দিনভর চলে দুই পক্ষের বাকযুদ্ধ। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে, মাননীয় স্পিকার। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর আহ্বান জানান। সেই সাথে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কিনা এমন প্রশ্ন তোলেন তারা। আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনার একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ব্রিটিশ সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, অর্থ পাচারকারীদের জন্য আবারও সুযোগ তৈরি করবে প্রস্তাবিত বাজেট। সেই সাথে 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বান তার। ব্যাংক রেজুলেশন আইন এই সরকার এসে বদল করেছে, সংস্কার করে যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা পাচারকারী ছিল, তাদেরকে আবার সুযোগ দিচ্ছে। ফলে আমাদেরকে এই ধরনের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নতুন আইন লাগবে। তবে জনগণের জন্য নয়, বরং ক্ষমতার ভাগের জন্য সরকারের বিরোধিতা করে আসছে বিরোধী দল, এমন অভিযোগ সরকার দলীয় সংসদ সদস্যদের। আমার বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলবো, আপনারা তর্ক করার জন্য নয় কিংবা সমালোচনার জন্য নয়, আসুন আলোচনার জন্য আমরা কথা বলি। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। অধিবেশনের শেষ দিকে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে উল্লেখ করে তা তদন্তে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির করে পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করে বিরোধী দল। আপনারা যদি অধৈর্য হন, হাউ ক্যান আই হেল্প? সোমবার সংসদে পাশ হবে প্রস্তাবিত বাজেটের অর্থ বিল। 10:30 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। খুচরা ব্যবসায়ীদের পণ্য সরবরাহের ওপর প্রতি 1000 টাকায় 2 টাকা অগ্রিম কর প্রস্তাব প্রত্যাহার হচ্ছে। সে সঙ্গে বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগও। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে 3 সার্টিফিকেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। এসব পরিবর্তন এনে আজ সংসদে পাশ হতে যাচ্ছে অর্থ বিল 2026। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। কর বাড়াতে বাজেট প্রস্তাবে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর 0.20% বা 1000 টাকায় 2 টাকা অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে এ সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থবিল পাশের আগেই এই সিদ্ধান্ত বাতিলে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থবিলে আরও বাতিল করা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। আয় ও বিনিয়োগের স্বপ্রণোদিত প্রদর্শন অংশে কোনো করদাতা জমি বা ভবন কিনলে দলিলে উল্লেখিত মূল্যের অতিরিক্ত অর্থ কোথা থেকে আয় করেছেন তা জিজ্ঞাসা করা হবে না বলে বিধান রাখা হয়েছিল। সেখান থেকে সরে এসে আগের মতোই 10% জরিমানার বিধান বহাল থাকছে। এদিকে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর সিদ্ধান্তের দিকেও যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকারের 3,75,000 টাকার করমুক্ত সীমা বহাল রাখেন নতুন অর্থমন্ত্রী। তবে এনবিআর সূত্রে জানা গেছে, অর্থবিলে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হবে 4 লাখ টাকা। করজাল বাড়াতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও টিআইএন সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছিল বাজেটে। তবে সংশোধিত অর্থবিলে সে প্রস্তাব থেকে সরে আসছে সরকার। এছাড়াও নিজস্ব স্বর্ণ বিক্রির উপর প্রস্তাবিত কর 15% থেকে কমিয়ে 5% হতে পারে। বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর কর হার কমে হতে পারে 5%। জনগণের কাছ থেকে রাজস্ব আদায়ের আইনি ভিত্তি অর্থবিল, যা সোমবার কিছুটা সংশোধন হয়ে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে পাশ হবে। মঙ্গলবার সরকারি ব্যয় সংক্রান্ত নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হবে বাজেট পাশের আনুষ্ঠানিকতা। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘটনায় চরম শঙ্কায় পড়েছেন ভারত, নেপাল ও মালদ্বীপ থেকে আসা শিক্ষার্থীরা।
বিশেষ করে ভারতের কঠোর মেডিকেল গাইডলাইন অনুযায়ী মাঝপথে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগও নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সমাধান না হলে বিদেশি শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নেবে বাংলাদেশ থেকে। নেতিবাচক তথ্য যাবে আন্তর্জাতিক অঙ্গনেও। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। বাংলাদেশে উৎকণ্ঠায় দিন কাটছে কাশ্মীরি শিক্ষার্থী তাবিন্দার। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে 2 বছর আগে ভর্তি হয়েছিলেন ঢাকার মগবাজারের আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালটির লাইসেন্স বাতিলের কারণে এখন তার দুচোখে শুধুই অন্ধকার। খরচ হয়ে গেছে পরিবারের 32 লাখ টাকা। ভবিষ্যতও অনিশ্চিত। Cancellation of the license, we were very disheartened and we couldn't sleep and we were not even able to focus on our studies, which also gave a huge setback. তার মতন একই রকম উদ্বেগে আছেন আরও 200-র বেশি বিদেশি শিক্ষার্থী, 2 জন বাদে যাদের সবাই ভারতীয় নাগরিক, বিশেষ করে কাশ্মীর অঞ্চলের শিক্ষার্থী। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের শর্ত হল, যে প্রতিষ্ঠানে MBBS পড়বে শিক্ষার্থী সেখানেই শেষ করতে হবে পড়াশোনা ও ইন্টার্নশিপ। আমি আসাম থেকে এসেছি। এখানে MBBS করা লাগলে 50 থেকে 52 লাখ টাকা খরচ হয়ে যায়। যদি প্রবলেমটা সলভ না হয়, লাইসেন্সটা ঘুরায় না পাইলে আমাদের এই টাকাগুলো ওয়েস্ট হবে, তারপর আমার ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। I cannot think about my future because our future is not safe. এমন পরিস্থিতিতে উদ্বেগ জানালেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের সিনিয়র এই নেতা। এই মেসেজটা বিদেশে গেলে এই বিদেশ থেকে কোনো ছাত্রছাত্রী এদেশে আর পড়তে আসবে না। একটা প্রতিষ্ঠানকে রুগীরা যেখানে সার্ভিস পাচ্ছে, যেখানে কম মূল্যের চিকিৎসা পাচ্ছে, অবিলম্বে এই হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়ে দোষী ব্যক্তিদেরকে আওতায় এনে এই কলেজ এবং চিকিৎসা ব্যবস্থাটাকে যাতে সুন্দরভাবে রান করতে পারে এই ব্যবস্থা করা উচিত। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঢাকায় এমনিতেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অভাব, তাই হাসপাতাল বন্ধ না করে অন্য ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যবস্থা নেওয়ার পরে সবাই নড়ে চড়ে বসছে, সরকারি হোক বেসরকারি হোক, সেটাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য। শাস্তি সর্বোচ্চ হতে পারে, আবার সেটা সংশোধনও হতে পারে। লাইসেন্স ফিরে পেতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে আদ্দিন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আমাদের অনেকেরই সকালে পত্রিকা পড়ার একটি অভ্যাস থেকে থাকে এবং আপনাদের সেই সুবিধার জন্য আমাদের বিশেষ আয়োজন। আমাদের আরেকটি স্টুডিওতে আছেন সহকর্মী আলিফ এবং তিনি জানাবেন আজ পত্রিকাগুলোতে কোন কোন শিরোনামগুলো স্থান পেয়েছে। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, দিনের শুরুটা আমরা অনেকেই করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বুলিয়ে, এবং এই যে দিনের শুরুটা আপনাদের করার যে চেষ্টা, সেই চেষ্টাকে অনেকখানি সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন। এবং এই আয়োজনে আমি আপনাদের আজ দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে, পত্রপত্রিকাগুলো রয়েছে, সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম এসেছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমেই আমরা দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেখানে হচ্ছে বেসরকারি খাত থেকেও পরিচালক নেওয়া যাবে, এই শিরোনামে প্রথম যে প্রতিবেদন বা প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে এটি। এবং এই জায়গায় আসলে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে বাংলাদেশের অন্যতম প্রধান একটি সমস্যার যে জায়গাটি, সেটি হলো বিভিন্ন রকম মেগা প্রকল্প, এবং সেই মেগা প্রকল্পগুলোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে যেটুকু সময় ধরে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, তার মাঝে আসলে প্রকল্পগুলো শেষ করা সম্ভব হয় না। তো এই জায়গায় আসলে ব্যবস্থাপনার কি ত্রুটিগুলো রয়েছে, সেই ত্রুটিগুলোতে আসলে চোখ বোলাতে চাচ্ছে বা চোখ দিতে চাচ্ছে বর্তমান সরকার। এবং তারই পরিপ্রেক্ষিতে যেমনটি বলা হচ্ছে যে সরকারি প্রকল্পগুলোতেও আসলে বেসরকারি খাত থেকে পরিচালক নেওয়া যেতে পারে, এবং যেন তাদের যে দক্ষতা, সেই দক্ষতাকে পূর্ণরূপে যেন কাজে লাগানো যায়। এবং সেই বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে বলা হয়েছে, যথাসময় এবং নির্ধারিত ব্যয়ে প্রকল্প শেষ করা, এই যে একটি বিরল ঘটনা, সেই বিরল ঘটনাটি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে বাংলাদেশ সরকার। এবং বেসরকারি খাত থেকে নিয়োগ হলে যোগ্যতা সম্পন্ন প্রকল্প পরিচালকের যে ঘাটতি রয়েছে সরকারি খাতগুলোতে, সেই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু এই প্রচেষ্টা, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। সেই সঙ্গে একটি ঝুঁকি বা শঙ্কার কথা কিন্তু বিশেষজ্ঞ বা বিশ্লেষক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ এই যে বেসরকারি খাত থেকে প্রকল্প পরিচালক নেওয়া হবে, দক্ষতার ভিত্তিতে নেওয়া হলে তো সেটি নিয়ে কোনো প্রশ্ন থাকছে না। তবে সেই জায়গায় আসলে দলীয়করণ কিংবা রাজনৈতিক যে পরিচয়, সেই পরিচয়ের ভিত্তিতে প্রকল্প পরিচালক নেওয়া হয় কিনা, সেই বিষয়টি কিন্তু একটি শঙ্কা এবং উদ্বেগের জায়গা। আসলে সেটি নিয়ে এখানে বিশ্লেষকদের মতামত রয়েছে। এবং এই জায়গায় মূলত যে বিষয়টিকে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে এই যে প্রকল্প ব্যয়, অর্থাৎ নির্ধারিত প্রকল্প ব্যয় তার মধ্যে শেষ করতে না পারা, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারা, এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে দুর্নীতি। এই দুর্নীতিকে মোটামুটিভাবে সরিয়ে দিতে কিংবা উৎখাত করে দেওয়ার জন্য কিন্তু
এই ব্যাপারটি নিয়ে আসা হয়েছে। তবে সেই জায়গায় যেমনটি আসলে বিশ্লেষকদের যে সংখ্যা, সেই সংখ্যা যেন আসলে বাস্তবে পরিণত না হয়, সেই ব্যাপারটি আসলে সরকারকে বেশ গুরুত্বের সাথে আসলে মোকাবেলা করতে হবে। এ পর্যায়ে অন্য যে শিরোনাম রয়েছে ঠিক তার পরেই রয়েছে ৭১ প্রশ্নে অবস্থান পরিষ্কার করতে হবে জামায়াতকে। অর্থাৎ সংসদে কিন্তু এটি নিয়ে বেশ আলোচনা চলছিল। যেমনটি আসলে গতদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে তার আগের দিন জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল জামায়াতের ইতিহাস জানতে আসলে গত ১০০ বছরের ইতিহাস ঘেটে তারপর জামায়াত সম্পর্কে বিচার বিবেচনা করতে হবে, এমনটি বলা হচ্ছিল। এবং সেই জায়গায় বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু পাল্টা জবাব দিয়েছেন, যেমনটি আসলে বলেছেন যে জামায়াত ইসলামের প্রতিষ্ঠা হয়েছে 1946 সালের 9 সেপ্টেম্বর। তো সেই জায়গায় আসলে গত ১০০ বছরের ইতিহাসকে জামায়াতকে খুঁজে পাওয়া যাবে না, এবং সেই জায়গায় জামায়াতে ইসলামী বাংলাদেশ নামটি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী করা সেই বিষয়টি তুলে এনেও কিন্তু তিনি জামায়াতে ইসলামকে কিছুটা পরাস্ত করেছেন সংসদে। এবং সেই জায়গায় কিন্তু আসলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কথা এখানে কোট করা হয়েছে যে ৭১ সালের ভূমিকার জন্য আপনারা অর্থাৎ জামায়াতে ইসলাম একবারও ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এই কথাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করিয়ে দিয়েছেন। এবং এই জায়গায় ৭১-এর প্রশ্নে আসলে জামায়াতের অবস্থান কি, সেই অবস্থানটি নিয়ে আসলে তাদের এখনকার যারা পরিচালনা কমিটি রয়েছেন কিংবা জামায়াতে ইসলামের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের আসলে মনোভাব কি, সে ব্যাপারটি আসলে পরিষ্কার করতে বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এর পরবর্তীতে যদি আমরা দেখি, যেমনটি আসলে গতদিন আমরা খবরে বলছিলাম যে লোডশেডিং যে ইস্যুটি, অর্থাৎ ঢাকার বাইরে বিভিন্ন মফস্বল এলাকা কিংবা ঢাকার বাইরে যে সমস্ত কৃষি নির্ভর এলাকা রয়েছে সেখানে কিন্তু লোডশেডিং একটি বড় বিপর্যয় ডেকে আনে কৃষিক্ষেত্রে। তো সেই জায়গাটি তুলে আনা হয়েছে এবং সেই সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ার জন্য আসলে জনসাধারণের মধ্যে যে ক্ষোভ, সেটির একটি খবর কিন্তু এখানে করা হয়েছে। যেমনটি এখানে একটি প্রতিবেদন করা হয়েছে এবং সেই প্রতিবেদনের পাশে যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে আসলে ঢাকার বাইরে অর্থাৎ টাঙ্গাইলের মির্জাপুর এবং দেলদুয়ার উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা তারা কিন্তু আসলে এই যে লোডশেডিং, এই লোডশেডিং বন্ধে এবং সেই জায়গায় আসলে জামুরকিতে এসে তারা আসলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক সেটি আসলে অবরোধ করে তাদের বিক্ষোভ করে। এর পাশাপাশি আন্তর্জাতিক বিষয় নিয়ে খবর রয়েছে, ট্রাম্পের হুমকি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, যেমনটি আসলে বলা হচ্ছে চলমান শান্তি আলোচনা 60 দিনের শান্তি আলোচনা চলার কথা রয়েছে। তবে এর মাঝেও কিন্তু আসলে হামলা পাল্টা হামলা থেমে নেই। যেমনটি আসলে ইরানের পক্ষ থেকে যে দাবি করে আসা হচ্ছিল সেই দাবিগুলো মেনে না নেওয়ার কারণে ইরানের পক্ষ থেকে হামলা চলছে এবং ইসরায়েল বলছে ইরান হামলা না থামানোর কারণেই তারা লেবাননে হামলা করে যাচ্ছে। সেই জায়গায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি কিংবা হুমকির বিষয়টি আছে। তো সবকিছু মিলে আসলে শান্তি আলোচনা ভণ্ডুল হয়ে যেতে পারে, এমনটি আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা রয়েছেন তাদের শঙ্কা। তো এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের যে রায় গতদিন হয়েছে সেই রায় নিয়েও খবরাখবর রয়েছে। এ পর্যায়ে আমরা যদি পরবর্তী যে দৈনিকটি আমরা দেখতে চাই সেখানে যদি যাই, দৈনিক সমকাল রয়েছে। দৈনিক সমকালে আসলে প্রথম শিরোনামে সেই লোডশেডিং, জনদুর্ভোগে 7 জেলায় বিক্ষোভ, যেমনটি আসলে আমরা দৈনিক প্রথম আলোতেও দেখাচ্ছিলাম যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সেখানে কিন্তু আসলে লোডশেডিংয়ের জন্য লোডশেডিং বন্ধে আসলে বিক্ষোভ করা হয়েছে। সেই সঙ্গে যে ঘাটতির বিষয়টি সেটা এখানে তুলে ধরা হয়েছে যে ঘাটতি হচ্ছে 3000 মেগাওয়াট ছাড়িয়েছে এরই মধ্যে, যেমনটি আসলে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন। সেই সঙ্গে গ্রামাঞ্চলে ভোগান্তি বেশি হচ্ছে, ঢাকাতেও লোডশেডিং কিছুটা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আসলে গত কয়েকদিন যে আলোচিত চর্চিত বিষয় ছিল অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর, সেই চীন সফরকে নিয়েও কিন্তু এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে এটি আসলে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন, যেখানে বলা হয়েছে চীন সফরের বড় প্রাপ্তি আসলে রাজনৈতিক আস্থা, অর্থাৎ রাজনৈতিক আস্থার জায়গাটিতে বর্তমান সরকারের যে সংখ্যার জায়গাটি ছিল আসলে যে রাজনৈতিক আস্থা পুনরুদ্ধার করা, এবং সেই জায়গায় চীন সফর কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেননা এই জায়গায় আসলে বেশ কিছু নিয়ামক ছিল, যেমনটি আসলে এর আগের সরকার কিংবা তার আগের যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটি নিয়ে কিন্তু বেশ ভালো রকমের সমালোচনা চলতো যে ভারতীয় আধিপত্যবাদের কাছে কি বাংলাদেশ নতজানু হয়ে যাচ্ছে কিনা, এমন একটি শঙ্কার জায়গা ছিল। এবং সেই জায়গায় সেই শঙ্কার সমস্ত মেঘকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে এই যে ভারত সফর কিংবা ভারতের সঙ্গে যে ভারত আধিপত্যবাদের যে বলয়, সেই বলয় ভেঙে দিয়ে তিনি যে চীন সফর, মালয়েশিয়া সফর দিয়ে তার প্রথম পররাষ্ট্রনীতির যে নিদর্শন সেটি যে তিনি দেখালেন, এটিকে কিন্তু আসলে রাজনৈতিক আস্থার একটি জায়গা হিসেবে চিহ্নিত করা হচ্ছে সম্পর্ক বিশ্লেষক যারা রয়েছেন কিংবা যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তাদের কাছ থেকে। সেই সঙ্গে আসলে যেমনটি আমরা প্রথম আলোতে দেখাচ্ছিলাম যে হামলা এবং হুমকির চক্রে ইরান যুক্তরাষ্ট্র, অর্থাৎ কুয়েত ও বাহরাইনে যে মার্কিন অবকাঠামোতে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে দর্শক আপনারা জেনে থাকবেন, আমরা কয়েকদিন ধরে খবরে জানাচ্ছিলাম যে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে আসলে কুয়েত কিংবা বাহরাইনে, সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলোকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, পেন্টাগনের পক্ষ থেকে বলা হচ্ছিল। তো সেই জায়গায় আসলে সেই পরিকল্পনার একটি কথা কিন্তু চলছে এবং সেটি হলে মধ্যপ্রাচ্যে যে আসলে যুক্তরাষ্ট্রের এক ধরনের
মানে আস্থার জায়গাটি ছিল, সেই আস্থার জায়গাতেও কিন্তু বড় রকমের প্রভাব পড়তে যাচ্ছে। সেটি নিয়ে এখানে একটি প্রতিবেদন রয়েছে। সেই সঙ্গে যদি এরকম পাল্টা হামলা চলতে থাকে, সেক্ষেত্রে শান্তি আলোচনা যে আসলে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে, সেই সংখ্যার কথাও কিন্তু এখানে প্রতিবেদনে উঠে এসেছে। যেমনটি আসলে বলা হচ্ছিল যে আমরা প্রথম আলোতে বলছিলাম যে রামপুরায় যে কার্নিশে তরুণকে গুলি করে হত্যা, সেটির রায় গতকাল হয়েছে। সেই রায়ে আসলে পুলিশ কমিশনার হাবিবুর রহমান তিনি সহ আসলে বেশ কয়েকজনের দণ্ডাদেশ হয়েছে। সেই বিষয়টি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে আসলে আরেকটি বিষয় এখানে অর্থনীতিকে কেন্দ্র করে এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে নিয়ম না মেনে গাড়ি কেনার ঋণ নির্দেশনা উপেক্ষা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাকে উপেক্ষা করে গাড়ি কেনার জন্য যে ঋণ, সেই ঋণ দেওয়া হচ্ছে, এমন একটি কথা কিন্তু এখানে প্রতিবেদনে উঠে এসেছে। তো মোটামুটি এই ছিল আসলে। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবল চলছে, যেমনটি আসলে আমরা আলোচনা করছিলাম যে আজ কিন্তু ব্রাজিল মাঠে নামবে এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে এশিয়ার একমাত্র দল যারা কিনা নকআউট পর্ব নিশ্চিত করতে পেরেছে, সেই জাপান। অর্থাৎ সেই জাপানের সঙ্গে আসলে ব্রাজিল কিভাবে খেলবে এবং তাদের যে খেলার যে ধরন, সেই ধরনটি আসলে কিভাবে ব্রাজিল মোকাবিলা করতে যাচ্ছে সেটি রয়েছে। তো মোটামুটি এই ছিল আসলে দৈনিক সমকালে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তর দেখতে চাই, দৈনিক যুগান্তরের প্রথম পাতায় কি কি উঠে এসেছে, সেখানে কিন্তু যেমনটি আসলে প্রথম শিরোনামে রয়েছে বালুতে $1 বিলিয়ন জিরকান, অর্থাৎ কক্সবাজারের অবহেলায় যে আসলে খনিজ সম্পদের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি আসলে অবহেলায় কিন্তু আসলে মুখ থুবড়ে পড়ছে, এমনটি আসলে বলা হচ্ছে। সেই সঙ্গে চীনের $9 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব, অর্থাৎ প্রধানমন্ত্রীর সফরে যে চীনের এই সফর এবং সেই সফর ঘিরে বাংলাদেশের যে প্রাপ্তি, সেই প্রাপ্তির জায়গাগুলো নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে বলছিলাম, পুলিশ প্রশাসন এবং বিএনপি আওয়ামী লীগের নেতারা একাত্তা এমন একটি কথা বলে জাদু কাটায় বালু লুটের মহোৎসব, সবার মুখ বন্ধ শিরোনামে কিন্তু বালু মহল নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে, অনুসন্ধানী প্রতিবেদন। এবং সেই সঙ্গে বাংলাদেশের যে বাজেট পাশ হলো বা বাজেটটি হলো, সেই বাজেট নিয়ে আসলে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে প্যাকেজ ভ্যাট থেকে সরে আসছে সরকার, আসলে এই শিরোনামে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে যে হত্যা, তার রায় নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। এবং লোডশেডিং যে চলছে, সেই লোডশেডিংকে কেন্দ্র করে যে সাধারণ মানুষের হাহাকার কিংবা তাদের মাঝে যে ক্ষোভ, সেই ক্ষোভের বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। এবং স্বাভাবিকভাবে বিশ্বকাপ ফুটবল চলছে, সেই বিশ্বকাপ ফুটবলে আসলে গতদিন যে আর্জেন্টিনা ম্যাচ ছিল, সেই আর্জেন্টিনার ম্যাচ নিয়ে এখানে কিন্তু শিরোনাম করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশ দেখতে চাই, দৈনিক আমার দেশের প্রথম পাতায় যে শিরোনামগুলো উঠে এসেছে, সেটি হচ্ছে খুনি হাবিবের মৃত্যুদণ্ড। অর্থাৎ স্বাভাবিকভাবেই গতকালকে যে রায় হয়েছে, জুলাই বিপ্লবের রামপুরা হত্যার যে রায়, সেই রায় আসলে ট্রাইব্যুনালের রায় হয়েছে এবং সেই রায়ের যে বিষয়টি এখানে উঠে এসেছে যে শহীদ পরিবার যারা রয়েছে তাদের মাঝে একটি সন্তুষ্টি কিংবা সন্তোষ প্রকাশ পেয়েছে এই রায়ের মধ্য দিয়ে। তবে তাদের কাছে কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছে এই রায় শুধু করলেই হবে না, রায় দিলেই হবে না, রায়ের বাস্তবায়নের যে জায়গাটি, অর্থাৎ বিচার কার্যকরের যে জায়গাটি, সেটি যতটা সম্ভব দ্রুত করা যায় এবং ত্বরান্বিত করা যায়, সেই পদক্ষেপ কিন্তু বিচার বিভাগের পক্ষ থেকে তারা আশা করছেন, এমনটি আসলে তাদের দাবি। সেই সঙ্গে আসলে ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাট বন্ধ, দুর্নীতি তদন্ত, অর্থাৎ স্বাভাবিকভাবেই সরকারি প্রকল্পে যে ধরনের অভিযোগ চলে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির যে তদন্ত কার্যক্রম, সেটিও এক পর্যায়ে বন্ধ করা হয়েছে, এমন বিষয় নিয়ে আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে যেমনটি আসলে অন্যান্য পত্রিকায় বলছিলাম, সংসদে আলোচনা, পাল্টা আলোচনা, সেগুলো নিয়ে এখানে প্রতিবেদন রয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ দেখতে চাই, দ্য নিউ এজে প্রথম যে শিরোনামটি করা হয়েছে, সেটি স্বাভাবিকভাবেই জুলাই বিপ্লবের যে রায়, সেই রায় নিয়ে এক্স ডিএমপি চিফ টু আদার সেন্টেন্স টু ডেথ, অর্থাৎ মৃত্যুদণ্ডাদেশ যে প্রাপ্ত হয়েছেন তারা, সেই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে ভেনেজুয়েলা stall hits 1430, 1430 জন মানুষ, এর মধ্যে এই সংখ্যাটি কিন্তু আরও ছাড়িয়ে গেছে, যেহেতু পত্রিকা আসলে একদিন আগের খবর প্রকাশিত হয়, সেই জায়গায় আসলে 1430 জনের কথা বলা হচ্ছে। তবে আমরা যতটুকু জানি, শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু এর মধ্যে এটি 1500 ছাড়িয়ে গেছে আসলে। ডিটেনশন কন্টিনিউস ইভেন আফটার বেইল, অর্থাৎ জামিনের পরও যে বিচার সেটি চলতে থাকে, এমন একটি কথা বলা হয়েছে প্রতিবেদনে। সেই সঙ্গে লিগালাইজিং আনডিসক্লোজ মানি মে বি ড্রপড, অর্থাৎ কালো টাকা সাদা করার যে একটি প্রয়াস চলে প্রতি বাজেটের পরে, যেটি নিয়ে আসলে কথা হয়, সেটি আসলে এবারের বাজেটে যে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই সুযোগ আর থাকছে না, অর্থাৎ কালো টাকা সাদা করার সুযোগ যে থাকছে না, সেটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে প্রোটেস্ট ইরাপ্ট ওভার আউটেজ অ্যাজ পাওয়ার শর্টেজ হিটস 3500 মেগাওয়াট, অর্থাৎ যেমনটি আসলে বলা হচ্ছে যে
লোডশেডিংয়ের যে বিষয়টি সেই বিষয়টি তুলে এনে এখানে প্রতিবেদন করা হয়েছে। তো মোটামুটি আসলে দৈনিকগুলোতে এই ছিল আজকের শিরোনাম, যেমনটি আসলে দেখাচ্ছিলাম, এবং আমরা আমাদের স্টার নিউজের পর্দায় আসলে যে খবরাখবরগুলো জানাই আপনাদের প্রতিনিয়ত সেগুলো নিয়ে কিন্তু এখানে প্রতিবেদনগুলোতে আমরা দেখছিলাম আসলে প্রধান শিরোনামগুলোতে উঠে এসেছে। তো মোটামুটি দৈনিকগুলোতে যে প্রধান শিরোনামগুলো ছিল সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এই পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারিহা। আলিফ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাওরে মাছের পাটি বসানোকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, যেখানে আহত হয়েছেন অন্তত 20 জন। রবিবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার কালীকচ্ছ বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। 2 গ্রামবাসীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। স্বপ্ন ছিল 3 মেয়ে আর 1 ছেলেকে পড়াশোনা করাবেন, তাই ছেড়েছেন মেঘনাপাড়ের প্রত্যন্ত গ্রাম লটিয়া। উঠেছিলেন দেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুরের রায়পুরে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত 25শে জুন এক নৃশংস হত্যাকাণ্ডে 3 কন্যাসহ প্রাণ হারান লক্ষ্মীপুরের রায়পুরের শাহিনুর বেগম। কেন এই হত্যা? ডাকাতি নাকি সম্পদ আত্মসাৎ? সেই প্রশ্নের উত্তর জানা নেই স্বজনদের। তবে রহস্য উন্মোচনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। চোখের জল, বুক চাপা আর্তনাদি এখন সঙ্গী ষাটূর্ধ্ব সাফুলের নেসার। পুত্রবধূ আর 3 নাতনির নির্মম হত্যার পর তার প্রশ্ন একটাই, সম্পত্তি কি কাল হয়েছে তার স্বজনদের জন্য? আমার মা মরেছে 11 বছর কালীন আমার তুইয়া আমার মামার আবার ফাইলে বিয়ে দিছে। মগাজ আমার কাছে আমার স্বামী 10 টাকা বলতে যাচ্ছে না, আমার সম্পত্তি মাসে লুট টাকা এলাইছে। গত 25শে জুন লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় সাফুলের নেসার ছেলের স্ত্রী শাহিনুর বেগম ও তার 3 মেয়েকে। একই পরিবারের 4 জনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। যে একজন মানুষে কি 4 জন মানুষের খুন করতে পারে? 4 জন মানুষে কিভাবে খুন হয়েছে আপনার কথা এটাই বিচার চাই। সুস্থ তদন্ত করে সঠিক বিচারটা যাতে আমরা পাই, আমরা সেটাই সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমার দাবি। পড়াশোনা ভালো করছে, মেধাবী ছিল, বৃত্তি পাইছে, এর জন্য আগায় যাওয়ার জন্য আমরাও এখান থেকে সাহায্য সহায়তা করছি, জানি মেয়েটি অনেক আগায় যাক। তবে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডের ঘটনায় একটা মামলা রুজু হয়েছে, যেখানে ওই পরিবারের ছেলে সিফাত বাদী হয়ে থানায় মামলা করেছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। মামলা তদন্ত অব্যাহত আছে। দ্রুতই এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিও জানান স্থানীয়রা। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। সীমান্ত নয়, এখন মাদক ও চোরাচালানকারীদের নিরাপদ রুট হয়ে উঠছে সাগরপথ। মাছ ধরার ট্রলারের আড়ালে ইয়াবা, ফেন্সিডিল সহ শুল্ক ফাঁকি দেওয়া বিভিন্ন পণ্য ঢুকছে দেশে। বড় বড় চালান জব্দ হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। পটুয়াখালী থেকে আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, প্রতিদিন শত শত মাছ ধরা ট্রলার যাতায়াত করে উপকূলের বিভিন্ন ঘাট এবং মৎস্যবন্দরে। কিন্তু এসব ট্রলার কি শুধু মাছই পরিবহন করে? গত বছরের 28 ফেব্রুয়ারি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের একটি মাছ ধরা ট্রলার থেকে উদ্ধার করা হয় 1 লাখ পিস ইয়াবা। একই বছরের 28 আগস্ট পটুয়াখালীর লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি ট্রলারে পাওয়া যায় 681 বস্তা বিদেশি সুপারি, যা সাগরপথে মিয়ানমার থেকে আনা হয়েছিল। চলতি বছরের 20 মার্চ বাউফলের কালাইয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 334 বস্তা পপি বীজ এবং 574 বস্তা সুপারি। আর গত 17 মে জব্দ করা হয় আরও 681 বস্তা বিদেশি সুপারি।
অনুসন্ধান বলছে উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটা, রাঙাবালি, গলাচিপা এবং বাউফলের নদী ও সাগর মোহনার অসংখ্য রুট ব্যবহার করছে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। জব্দ হওয়া এসব চালানের পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। বারবার চালান ধরা পড়লেও মূল কারবারিরা থেকে যাচ্ছে আড়ালে। প্রশ্ন উঠেছে, কারা নিয়ন্ত্রণ করছে এই চোরাচালান নেটওয়ার্ক? মাদক একটা বেধি, এই বেধিকে সামাজিক বেধি, এই বেধিকে আমরা পটুয়াখালীতে কিছুতেই প্রশ্রয় দেব না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে উপকূলীয় এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, টহল জোরদার করা হয়েছে সমুদ্র এবং নদীপথে। যারা এই রুটগুলো ব্যবহার করে মাদক এবং প্লাস চোরা মালামাল এনে থাকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করব। বিশেষজ্ঞদের মতে চালান জব্দের পাশাপাশি আমদানিকারক এবং উপকূল ভিত্তিক সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে না পারলে বন্ধ করা কঠিন হবে সাগর পথে মাদক এবং চোরাচালান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ। উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্ধ্যায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র 3 ঘন্টার ব্যবধানে নদীর পানি 19 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে তিস্তার পানি ওঠানামা করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে নেত্রকোনার কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে গ্রাহকরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইলের জামুরকিতে পল্লী বিদ্যুতের সাবস্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গ্রাহকরা। সিলেটের কোম্পানিগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে কর্মরত লাইনম্যানকে খোঁজাখুঁজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। রাজশাহীর বাঘমারায় পল্লী বিদ্যুতের গাড়ি আটকে রাখার ঘটনা ঘটেছে। তারা কিন্তু একটা চার্জার ফ্যানও চার্জ দিতে পারে না, এরকম কথা কিন্তু এখানকার জনগণ বলছে। তো যেমনটা জানাচ্ছিলাম যে তীব্র গরমে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে লোডশেডিং। মাগুরায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত জনজীবন এবং ব্যবসা বাণিজ্য। অন্যদিকে শেরপুরে ঘন ঘন লোডশেডিংকে কেন্দ্র করে বিদ্যুৎ কর্মকর্তাদের মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। মাগুরা ও শেরপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। শেরপুর থেকে যুক্ত হয়েছেন মুরাদ হোসেন এবং মাগুরা থেকে যুক্ত হয়েছেন ইউনুস আলী। শুরুতে চলে যেতে চাই শেরপুরের সহকর্মীর কাছে এবং মুরাদের কাছ থেকে জানতে চাইবো যে শেরপুরের লোডশেডিংয়ের কী পরিস্থিতি এবং বিদ্যুৎ বিভাগ কি বলছে, সাধারণ মানুষই বা কি বলছে, একটু জানাবেন। রঞ্জু, আপনি যেমনটি বলছিলেন যে শেরপুর জেলা বিদ্যুতের মহাপরিচালক আখতারুজ্জামান আমাদেরকে জানিয়েছে গতকাল রোববার খেলা চলাকালে বিদ্যুৎ না থাকায় কিন্তু নকলা এবং কি ঝিনাইগাতি বিদ্যুৎ কেন্দ্রে হট্টগোল দেখা দিয়েছে এবং কি তার পাশাপাশি হুমকি প্রদান করেছে যারা খেলাপ্রেমী রয়েছে তারা। অন্যদিকে যে তিনি আরো বলেন যে বিদ্যুতের যে পরিমাণে সরবরাহ প্রয়োজন তার অর্ধেক থাকায় পর্যাপ্ত বিদ্যুৎ দিতে পারছে না, যার কারণেই কিন্তু এমন ঘটনা ঘটছে। জেলা বিদ্যুৎ অফিসের তথ্য মতে শেরপুরে কিন্তু 70 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু সে জায়গায় রয়েছে মাত্র 35 মেগাওয়াট, যেটি পরিমাণের তুলনায় অর্ধেক, যার কারণে কিন্তু লোডশেডিংটা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর তার পাশাপাশি এর ফলে কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছে। তারা যে মাঠে ঘাটে কাজ করে সেটা তাতে কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব পড়েছে। আর অন্যদিকে জেলা পুলিশ সুপারের নিকটেই কিন্তু অভিযোগ দিয়েছে নিরাপত্তা চেয়ে বিদ্যুৎ কর্মকর্তারা, এবং সেখানে যে 5টি থানা রয়েছে 5টি থানায় ওসিদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে নিরাপত্তা চেয়ে বিদ্যুৎ কর্মকর্তারা। অন্যদিকে জেলা পুলিশ সুপার যেটি জানিয়েছে যে যখন
আসলে খেলা চলার সময়, তখন যেন বিদ্যুতের ঘাটতি না থাকে, অন্য সময়ে ঘাটতি থাকলেও কেন নয়, খেলার সময় ঘাটতি থাকলে কিন্তু অপ্রীতিকর বা অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে, যার কারণে কিন্তু যে কোনো সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। রঞ্জু, এই ছিল শেরপুরে বিদ্যুতের সবশেষ। মুরাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মাগুরা থেকে ইউনুস আলী আছেন। ইউনুস আলীর কাছ থেকে জানতে চাইবো যে সেখানে তো আরেক রকমের ঘটনা, যে মানে বিদ্যুৎ কর্মকর্তাদের মোবাইলে ফোন দিয়ে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে আসলে বিদ্যুতের জন্য। তো এখন কি পরিস্থিতি সেখানে জানাবেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশ জুড়ে আসলে তীব্র লোডশেডিং এর যে বিষয়টি সেটি প্রকট আকার ধারণ করেছে এখন মাগুরায় একদিকে যেমন ভ্যাপসা গরম এবং তীব্র যে তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে চরম আকারে আসলে লোডশেডিং দেখা দিয়েছে। দিনরাত 24 ঘন্টার মধ্যে যেন এই বিদ্যুতের লুকোচুরি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা সাধারণ গ্রাহকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত 2 মাস আগে যে বিদ্যুতের চরম যে লোডশেডিং ছিল, সেই লোডশেডিংটা এখন আবার তীব্র আকার, তার চেয়ে বেশি আকার ধারণ করেছে। তারা বলছেন যে প্রতিদিন গড়ে 20 থেকে 25 বার কিন্তু এই লোডশেডিং দেখা দিয়েছে, যার ফলে 14 থেকে 15 ঘন্টা সময় কিন্তু আসলে দিনের বিদ্যুৎ কিন্তু থাকছে না। এ কারণে আসলে জনজীবনে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বলা যায় যে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এর কারণে সবচেয়ে বেশি আসলে বিপাকে পড়েছে এই বিদ্যুৎ নির্বাহ যে ব্যবসায়ী রয়েছে, তারা যারা এই বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা রয়েছেন, তাদের ইনকামে চরম ভাটা পড়েছে। এদিকে যারা ব্যাটারি চালিত অটোরিকশা এবং এই ভ্যান যারা চালান শ্রমজীবী, তারা বলছেন যে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তাদের ইনকামে প্রচুর ভাটা পড়েছে। তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সার সংকটের কারণে তারা তাদের গাড়ি কিন্তু রোডে চালাতে পারছে না। এদিকে আমি বিদ্যুৎ যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে 43,000 গ্রাহক রয়েছে মাগুরা ওজা পার্টিকর, সেখানে চাহিদার রয়েছে প্রতিদিন 18 থেকে 19 মেগাওয়াট। এর বিপরীতে আসলে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 10 থেকে 12 মেগাওয়াট, অর্থাৎ প্রতিদিন অন্তত 60 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ আসলে লোডশেডিং দিতে তারা বাধ্য হচ্ছে। অন্যদিকে মাগুরা যে পল্লী বিদ্যুৎ যে সমিতি রয়েছে, সেই সমিতির নির্বাহী যে প্রকৌশলী, তিনি জানিয়েছেন যে তার 2,80,000 বিদ্যুতের যে গ্রাহক রয়েছে, তার পরিবর্তে সরবরাহ প্রতিদিন চাহিদা 65 মেগাওয়াট, কিন্তু তার বিপরীতে তিনি 40 থেকে 45 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। বাকি সময়টা তাকে লোডশেডিং দিতে হচ্ছে। যার কারণে আসলে এই লোডশেডিং এর তীব্রতার কারণে হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে শিশু এবং বয়স্ক রোগীরা চরম ভাবে তারা ভোগান্তির মধ্যে রয়েছে এবং তারা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছে। তবে সাধারণ যারা বিদ্যুৎ গ্রাহক রয়েছে, তারা বলছেন যে এই সংকট, এই বিদ্যুতের যে লোডশেডিং যদি দ্রুত কমানো না যায়, তাহলে অর্থনীতিতে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন। রঞ্জু, এই ছিল মাগুরা থেকে আসলে বিদ্যুতের যে লোডশেডিং তার সর্বশেষ খবর। ইউনুস আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে দেশে যে লোডশেডিং বেড়েছে সে খবরই জানাচ্ছিলেন। এবং ফারিহা, আপনি লক্ষ্য করছিলেন যে তীব্র গরমের মধ্যে লোডশেডিং, মানুষজন কিন্তু বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে। এবং আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন শেরপুর থেকে, যে সেখানে খেলার চলার সময় লোডশেডিং থাকার কারণে কিন্তু সংঘর্ষের ঘটনাগুলো, এবং সেই সাথে কিন্তু অতিরিক্ত গরমে শিশুরাও হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অনেকে সেটাও আমাদের মাগুরা সহকর্মীও কিন্তু সেটা জানাচ্ছিলেন। আসলে এই সিজনে যেটা সমস্যা, আসলে তাপমাত্রাটা একটু বাড়তি থাকে এবং সেই সময়ে মানুষজন একটু বিদ্যুতের মানে চাহিদাটা বেড়ে যায় এবং মানুষজন বিদ্যুতের ব্যবহারটা বেশি করে থাকে। আর গতকালকে সংসদে মন্ত্রী জানাচ্ছিলেন যে 2টি বিদ্যুৎ কেন্দ্র সেটা বন্ধ হওয়ার পথে বা সেবা ঠিকমতো তারা সার্ভিস ঠিকমতো দিতে পারছে না, যে কারণে একটু বিদ্যুতের ঘাটতি রয়েছে। সেই 2টা বিদ্যুৎ কেন্দ্র যদি মানে ঢাকারও কিন্তু অনেক জায়গায় বর্তমানে বিদ্যুৎ সংকটে রয়েছে, একদম তাই, কারেন্ট চলে যাচ্ছে অনেক জায়গায়, একদম তাই। আর নিশ্চয়ই তীব্র গরমের মধ্যে মানুষজনের
যে এই হাঁসফাঁস এটা আসলে শিগগিরই কেটে যাবে। তো দর্শকদেরকে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে শুধু লোডশেডিং নয়, এছাড়া তীব্র গরমের প্রভাব আরও বিভিন্ন জায়গায় আছে এবং অফিসের সময় মানে বিভিন্ন মানুষজন অফিসে যাবেন সেই খবরও হয়ে যাচ্ছে। 8টা বাজতে প্রায় 3 থেকে 4 মিনিট বাকি। আমরা এবারে আমাদের সহকর্মী আলিফ রয়েছেন, তার কাছ থেকে ওয়েদার এবং ট্রাফিক আপডেটটা জেনে নিতে চাইবো। যারা এই মুহূর্তে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছেন তারা সেটা থেকে নিশ্চয়ই উপকৃত হবেন। আরেকটি স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী আলিফ। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। যেমনটি আসলে আপনি বলছিলেন যে প্রায় কিন্তু 8টা বাজতে চলেছে, অর্থাৎ যারা অফিসে যাবেন, অফিসমুখী যারা যাত্রী আছেন তারা হয়তো এরই মধ্যে বের হতে শুরু করেছেন কিংবা বের হওয়ার পরিকল্পনা করছেন। তো সেই ক্ষেত্রে আসলে আজ সারাদিনের আবহাওয়াটি কেমন যাবে এবং ঠিক রাস্তাঘাটের কোথায় যানজট রয়েছে কিংবা কোথায় যানবাহনের চাপ কেমন রয়েছে সেগুলো জেনে নিয়ে যদি দিনের পরিকল্পনা সাজানো যায় সেটি কিন্তু আসলে সারা দিনটিকে অনেকাংশেই সহজ করে দেয়। তো দর্শকদের সেই কাজকে সহজ করে দেওয়ার জন্য আমরা প্রতিদিনের মতো আজও থাকবো আবহাওয়া এবং ট্রাফিকের আপডেট নিয়ে। তো প্রথমে আমরা দেখে নিতে চাই বিশ্বের বিভিন্ন শহরগুলোতে আসলে এই মুহূর্তে বায়ুমান কেমন রয়েছে। তো বায়ুমানের এই যে অবস্থা, সেই অবস্থাটি জানার জন্য আমরা যেটি করি সেটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir এর সূচককে বিশ্লেষণ করে শীর্ষস্থানীয় যারা বায়ুমানে যারা শীর্ষস্থানীয় দেশ বা শহরগুলো রয়েছে সেগুলো দেখি এবং এই জায়গায় দর্শকদের আমি জানিয়ে রাখতে চাই IQAir এর যে সূচক, সেই সূচকের মান আসলে কিভাবে নির্ধারণ হয়। সাধারণত 0 থেকে 50-এর মধ্যে যদি সূচকের মান থাকে সেটিকে আমরা স্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত করি। 50-এর উপরে গেলে 100-র মাঝামাঝি থাকলে সেটিও চলমান কিংবা মোটামুটি বায়ুমান। তবে সেই জায়গায় কিন্তু 100 ছাড়িয়ে গেলে কিছুটা অস্বাস্থ্যকর এবং 150-এর উপরে উঠে গেলে সেটি পুরোপুরি অস্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত হয়। তো সেই জায়গায় আসলে আজ বিশ্বের যে দেশগুলো আসলে শীর্ষস্থান ধরে রেখেছে, প্রথমেই রয়েছে আসলে নেদারল্যান্ডসের শহর আমস্টারডাম। অর্থাৎ সেই আমস্টারডামে কিন্তু এই মুহূর্তে বায়ুমান সূচকে তাদের অবস্থান 11, অর্থাৎ তাদের বায়ুর অবস্থা কিন্তু খুবই স্বাস্থ্যকর এখনকার যে বায়ু সেটি। এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার শহর ক্যানবেরা, যারা কিন্তু গতদিন আসলে শীর্ষস্থান ধরে রেখেছিল, সে জায়গায় তাদের অবস্থান আজ দ্বিতীয়। তবে বায়ুমান সূচকে কিন্তু তাদের উন্নতি হয়েছে। বায়ুমান সূচকে ক্যানবেরার গতদিন বায়ুমান ছিল 17, সেটি আজ কমে 12 হয়েছে, অর্থাৎ বায়ুর মান ভালো হয়েছে। তবে তারপরও তারা শীর্ষস্থান আসলে কিছুটা হারিয়েছে। সেই সঙ্গে নেদারল্যান্ডসের আরও একটি শহর রটারডাম রয়েছে, রটারডামের বায়ুমান সূচক 13, তারাও শীর্ষস্থান ধরে রেখেছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড রয়েছে, কলম্বিয়ার বোগোতা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, এই শহরগুলো কিন্তু আসলে বিশ্বের শীর্ষস্থানীয় যে বায়ুমান, সেই বায়ুমানের দিক থেকে তারা মোটামুটি বেশ স্বাস্থ্যকর বায়ু এবং শীর্ষস্থান ধরে রেখেছে। সেই সঙ্গে কানাডার ভ্যানকুভার রয়েছে। কানাডায় আপনারা জানেন যে বিশ্বকাপ ফুটবল চলছে এবং সেই বিশ্বকাপ ফুটবলের যে প্রভাব সেটি কিন্তু বায়ুর মানের উপর তেমন কোনো প্রভাব ফেলছে না, সেটি কিন্তু তারা আসলে প্রমাণ করছে। সেই সঙ্গে বেলজিয়ামের ব্রাসেলস এবং থাইল্যান্ডের ব্যাংকক রয়েছে। পরপর 3টি যুক্তরাষ্ট্রের শহর রয়েছে, সান ফ্রান্সিসকো, সিয়াটল, পোর্টল্যান্ডও গতদিন কিন্তু শীর্ষ 10-এ ছিল, সেটি আজ শীর্ষ 10 থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ বায়ুমানের কিছুটা অবনতি পোর্টল্যান্ডে হয়েছে। তো মোটামুটি এই ছিল আসলে শীর্ষ 10টি যে শহর রয়েছে যারা কিনা বায়ুমান সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এবং সেই জায়গায় ঢাকার অবস্থান ঠিক কোথায় সেটি যদি জানতে হয় আমরা একটু ঢাকার অবস্থান দেখে নিতে চাই। দুঃখজনক হলেও সেটি আসলে আমাদের পলিউটেড সিটিজে খুঁজতে হয় ঢাকার অবস্থান। সেখানেও কিন্তু মোটামুটি শীর্ষ 10-এর মধ্যে ঢাকাকে খুঁজে পাওয়া যায় এবং সেটি কোনো কোনো দিন আসলে শীর্ষস্থানও ঢাকা ধরে রাখে। তবে সেই জায়গায় আজ ঢাকার অবস্থান কিন্তু 10-এর বাইরে এবং 19তম অবস্থানে ঢাকা এখন রয়েছে। তবে যেমন হয়ে থাকে দিনের শুরুতে ঢাকার বায়ুমান ভালো থাকলেও যতটা আসলে বেলা গড়াতে থাকে সেই সঙ্গে যানবাহনের চাপ সড়কে বাড়তে থাকে, যানবাহনের কালো ধোঁয়া কিংবা মিল ফ্যাক্টরির যে ধোঁয়া সেগুলো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে তখন আবার বায়ুমান খারাপ হয়ে যায় এবং সবকিছু মিলিয়ে দিন শেষে ঢাকার অবস্থান সেই শীর্ষ 10-এ উঠে আসে, যেটি কিন্তু বেশ ভয়াবহ একটি কথা। তো সেই জায়গায় আসলে ঢাকার অবস্থান আজ 19-এ, এই মুহূর্তে 19-এ রয়েছে এবং বায়ুমান সূচকে রয়েছে 80, যেটি 100-র নিচে, অর্থাৎ এই মুহূর্তে ঢাকার বায়ুমান মোটামুটি ভালো রয়েছে। তবে আসলে বৃষ্টিস্নাত একটি দিন গেলে যেমনটি হয় যে কিছুটা বায়ুমান ভালো থাকে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন আসলে অন্যান্য যানবাহন সড়কে বেড়ে যায় কিংবা মিল কারখানার যে কালো ধোঁয়া সেগুলো যখন বেড়ে যায় সেই সময় কিন্তু আবার ঢাকার বায়ুমান খারাপ হতে শুরু করে। এই পর্যায়ে যদি আমরা শীর্ষস্থানে যে দেশটি রয়েছে অর্থাৎ দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানে রয়েছে উগান্ডার শহর কাম্পালা, তাদের বায়ুমান এই মুহূর্তে 176, অর্থাৎ সেটি অস্বাস্থ্যকর বায়ু হিসেবে তারা কিন্তু শীর্ষস্থানে রয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের লাহোর রয়েছে, ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে। জাকার্তা গতদিন শীর্ষস্থানে ছিল দূষিত বায়ুর তালিকায়, সেটি আজ তারা কিছুটা নেমে এসেছে, অর্থাৎ 3য় স্থানে এসেছে। তবে তারপরেও কিন্তু তাদের
বায়ুমান সূচকে কিন্তু তাদের অবনতি হয়েছে। গতদিন জাকার্তার বায়ুমান সূচক 151 বা 150-র কাছাকাছি ছিল, সেই জায়গাটিতে আজ তারা 159, অর্থাৎ বায়ুমান কিছুটা খারাপ হলেও তারা আসলে শীর্ষস্থান থেকে নেমে গেছে। সেই সঙ্গে ভারতের কলকাতা রয়েছে 4র্থ স্থানে, চীনের উহান প্রদেশ রয়েছে 5ম স্থানে, অর্থাৎ শীর্ষ 5টি দেশ কিন্তু আসলে যেমনটি আসলে থাকে তারাই ঘুরে ফিরে শীর্ষস্থানগুলো ধরে রেখেছে। সেই সঙ্গে DR কঙ্গোর শহর কিনশাসা রয়েছে এবং ইসরায়েলের 2টি শহর রয়েছে জেরুজালেম এবং তেল আবিব, তারাও কিন্তু আসলে দূষিত বায়ু তালিকায় রয়েছে। তো মোটামুটি বায়ুমান সূচক নিয়ে তো কথা বলা গেল। এই পর্যায়ে ঢাকার বায়ুমান সূচকের কথা যেমন বললাম যে 19-এ রয়েছে ঢাকার বায়ুমান সূচকের তালিকায়, দূষিত দেশের তালিকায় ঢাকা আজ 19-এ এবং বায়ুমান সূচক বেশ ভালো, অর্থাৎ 100-র নিচে রয়েছে। তো এলাকা ভিত্তিক যদি বায়ুমান নিয়ে কথা বলতে হয়, যেমনটি আসলে দেখা যাচ্ছে গড়ে বায়ুমান সূচক যেরকম 100-র নিচে রয়েছে, এলাকা ভিত্তিকও কিন্তু বায়ুমান সূচক মোটামুটি সব জায়গায় মোটামুটি বায়ু ধরে রেখেছে, অর্থাৎ 100-র নিচেই রয়েছে। সেই সঙ্গে যদি আমরা দেখতে চাই আসলে এলাকা ভিত্তিক যেমনটি হয়ে থাকে, গুলশান, বাড্ডা এই এলাকার বায়ুমান সূচক স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় খারাপ থাকে, তারও ব্যত্যয় আজ ঘটেনি। যেমনটি আসলে দেখতে পাচ্ছি গুলশানে যেখানে 90 বায়ুমান সূচক, পল্টনে রয়েছে 97, সে জায়গায় কিন্তু ঢাকার অন্যান্য অঞ্চলে যেমন বাড়িধারা দিকে 55 রয়েছে, বাড্ডায় 67, এই যে অন্যান্য জায়গায় যে বায়ুমান যেমন রয়েছে তার তুলনায় কিন্তু ঢাকার এই গুলশান, নিকেতন এবং পল্টন এই পাশটাতে বায়ুমান স্বাভাবিকভাবে সবসময় কিছুটা খারাপ থাকে, তার ব্যতিক্রম আজও নয়। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার খবর আপনাদের জানাতে চাই, এই মুহূর্তে যে টেম্পারেচার বা তাপমাত্রা রয়েছে সেটি হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সেটি অনুভূত হচ্ছে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর প্রধান কারণ হচ্ছে আসলে বাতাসের যে আর্দ্রতা, বাতাসের এই আর্দ্রতার কারণে আসলে যেমনটি হয়ে থাকে বায়ুমান এবং বাতাসের আর্দ্রতা দুটিই কিন্তু আসলে প্রভাব ফেলে এই তাপমাত্রা, অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে, যেটি আজ 28 ডিগ্রি সেলসিয়াস হলেও এই আর্দ্রতা এবং বায়ুমানের কারণে সেটি 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অনুভূত হচ্ছে। যেমনটি আসলে আমরা বায়ুমান সূচকে বলছিলাম, ঢাকার বায়ুমান কিন্তু আজ বেশ ভালো দেখাচ্ছে, অর্থাৎ এয়ার কোয়ালিটি ফেয়ার দেখাচ্ছে। সেই সঙ্গে যদি আমরা বৃষ্টির পূর্বাভাস নিয়ে কথা বলি, বৃষ্টির পূর্বাভাসে যদি দেখতে চাই, দিনের শুরুতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ 8টা-9টার কাছাকাছি সময় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 10টার পর থেকে কিন্তু আবার আকাশে সূর্যের দেখা মিলবে এবং 10টা থেকে মোটামুটি দুপুর পর্যন্ত এরকম আলো ঝলমল দিন থাকবে এমনটি পূর্বাভাসে বলা হচ্ছে। সেই সঙ্গে দুপুরের পর থেকে শুরু করে অর্থাৎ 1টার পর থেকে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, যেমনটি আসলে আর্দ্রতাতেও তার প্রভাব পড়ছে। দিনের শুরুতে কিন্তু বাতাসের আর্দ্রতা প্রায় 61% থেকে শুরু করে কিছুটা বাড়বে এবং সেই সঙ্গে দুপুর হওয়ার পর কিছুটা আর্দ্রতা কমতে শুরু করবে এবং বেলা 11টার দিকে এসে কিন্তু সেটি 19% নেমে আসবে। তবে তারপর আবার দুপুরের পর থেকে কিন্তু যেমনটি আসলে বলা হচ্ছে আর্দ্রতা আবার বেড়ে যেতে শুরু করবে, সেই সঙ্গে দুপুরের কাছাকাছি এসে সেটি 70% পর্যন্ত উঠে যাবে, এমনটি আসলে পূর্বাভাসে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু দুপুরের পর কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যারা এই সময় বাইরে বের হওয়ার পরিকল্পনা করতে যাচ্ছেন তাদের সেই ক্ষেত্রে বৃষ্টির প্রস্তুতি নিয়ে বাইরে বের হলে দিনের শুরুটা কিন্তু বেশ ভালো কাটবে। সেই সঙ্গে যদি আমরা যানবাহনের অবস্থা এই মুহূর্তে কোথায় কেমন রয়েছে সেগুলো যদি জানাতে চাই, যেমনটি আসলে হয়ে থাকে দিনের এই সময়টাতে যানবাহনের চাপ কিছুটা কম থাকে, তবে অফিসগামী যারা যাত্রী রয়েছেন তারা রাস্তায় বেরোতে শুরু করলে সেই ক্ষেত্রে কিন্তু যানজট বাড়তে থাকে। তো এই পর্যায়ে যদি আমরা দেখতে চাই, যেমনটি আসলে প্রতিদিনের মতো হয়ে থাকে যে হাতির ঝিল হয়ে যে রামপুরা ইউলুপ সড়ক যেটি রয়েছে, অর্থাৎ রামপুরা ইউলুপ ঘুরে রামপুরা বাড্ডার এই সড়কটি যারা ব্যবহার করেন তারা কিন্তু বেশ যানজট পোহাতে হয় তাদের। তবে আজ এই মুহূর্তে তার কিছুটা ব্যতিক্রম রয়েছে, যদিও দেখা যাচ্ছে এই জায়গাটাতে এরই মধ্যে হাতির ঝিলের এই পাশটা থেকে রামপুরায় বের হতে গেলে কিছুটা যানবাহনের চাপ বা যানজট পোহাতে হবে। আবার এ পাশে ইউলুপ পার হয়ে অর্থাৎ টিভি ভবন পার হয়ে এ পাশটিতে কিন্তু আবার কিছুটা যানজট রয়েছে। তবে এই জায়গাটি যারা ব্যবহার করবেন তারা আসলে মাথায় রাখা উচিত, দিনের যত সময় গড়াতে থাকবে তত কিন্তু যানবাহনের চাপ আসলে বাড়তে থাকবে এবং যানজট পোহাতে হতে পারে। তাই এই রাস্তা যারা ব্যবহার করবেন কিছুটা সময় হাতে নিয়ে বের হলে তাদের চলাচল কিন্তু অনেকাংশেই সহজ হবে। এ পর্যায়ে যদি আমরা এই পাশটাতে দেখতে চাই, অর্থাৎ তেজগাঁ ফার্মগেট এই পাশটাতে কেমন যানজট রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক। এই পাশে কিন্তু এরই মধ্যে প্রচুর যানবাহন রাস্তায় বেরিয়ে পড়েছে এবং যারা এই সড়কটি ব্যবহার করবেন তাদের বেশ যানজট পোহাতে হতে পারে। তেজগাঁর এই পাশে ভালোই যানজট রয়েছে। সেই সঙ্গে এই পাশটাতে যদি কথা বলি আমরা, তেজগাঁ হয়ে মহাখালী বাস টার্মিনালের এই পাশে ভালোই যানবাহনের চাপ কিন্তু এখনই শুরু হয়ে গেছে। সেই সঙ্গে যদি আমরা এই পাশে কারওয়ান বাজারের এই দিকটা খেয়াল করি, শাহবাগে কিছুটা যানজট রয়েছে এবং
কারওয়ান বাজার কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে এই সড়কটিতে কিন্তু কিছুটা যানবাহনের চাপ এখন কম থাকলেও আমরা যেমনটি জানি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে যানবাহনের চাপ বাড়তে থাকে। সেই সঙ্গে মানিক মিয়া এভিনিউ, এখানে কিন্তু যানবাহনের চাপ তেমন নেই। এবং এপাশে যদি গুলশান এভিনিউ এবং কামাল আতাতুর্ক এভিনিউ এগুলো নিয়ে যদি কথা বলতে হয়, সেখানেও কিন্তু আসলে তেমন যানবাহনের চাপ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ার কিন্তু একটি শঙ্কা থেকে যায়। এ পর্যায়ে যদি আমরা ঢাকার একটি প্রবেশদ্বার অর্থাৎ আমিনবাজার গাবতলী এই জায়গাটা নিয়ে যদি কথা বলতে হয়, এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত যানবাহনের চাপ তেমন নেই। দর্শক, আপনারা যেমনটি জানেন, আজ কিন্তু সাপ্তাহিক কর্মদিবস, অর্থাৎ সাপ্তাহিক কর্মদিবসে যেমনটি হয় ঢাকামুখী কিংবা ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়া যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর চাপ কিছুটা কম থাকে এবং তারই প্রভাব কিন্তু এপাশে রয়েছে। অর্থাৎ এপাশে এখনো যানবাহনের তেমন চাপ দেখা যাচ্ছে না বা যানজট তেমন দেখা যাচ্ছে না। তবে মিরপুর রোড নিয়ে যদি কথা বলতে হয়, মিরপুর রোডের এই পাশটাতে অর্থাৎ টেকনিক্যাল এবং কল্যাণপুর এই পাশটাতে কিন্তু কিছুটা যানবাহনের চাপ রয়েছে, তবে সেটিও এখন খুব বেশি প্রকট নয়। সেই সঙ্গে পাইকপাড়ার এই পাশে, মাজার রোডের এই পাশে কিন্তু কিছুটা যানবাহনের চাপ রয়েছে, যানজট রয়েছে, অর্থাৎ যানজট পোহাতে হবে। এ পাশে যদি আমরা বেগম রোকেয়া সরণি নিয়ে কথা বলি, সকালের দিকটাতে কিন্তু এ পাশে তেমন যানজট থাকে না, তার ব্যতিক্রম কিন্তু আজও নয়। এখানে কাজীপাড়া শেওড়াপাড়ার এই পাশটাতে এখনও তেমন যানজট শুরু হয়নি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের একটি সংখ্যা থাকে। যারা এই সড়কটি ব্যবহার করবেন, এই সড়ক ব্যবহার করে যাতায়াত করবেন, তারা মেট্রো রেল ব্যবহার করলে কিন্তু আসলে যানবাহনের চাপ তারা এড়িয়ে যেতে পারেন এবং যানজটের যে সময় সেটি তারা বাঁচিয়ে আসলে চলতে পারেন। সেই সঙ্গে মিরপুর 10 এ পাশে এর মধ্যে কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে এবং যানজট রয়েছে, তবে এ পাশটাতে মিরপুর 11-র দিকেও কিছুটা যানজট রয়েছে। এরপর যারা মিরপুর 11 ছাড়িয়ে আসলে সামনে উত্তরার এই পাশটাতে যারা যাতায়াত করবেন মিরপুর DHS পার হয়ে, তাদের আসলে তেমন যানবাহন পোহাতে হবে না, এমনটি আসলে এই পাশে দেখা যাচ্ছে। তবে এই পাশে মাটিকাটা রোড পার হয়ে এই পাশে কিন্তু ইসিবি চত্বরের এই পাশটাতে বেশ ভালো রকমের যানজট রয়েছে, অর্থাৎ এই পাশটাতে যারা ব্যবহার করবেন তাদের আসলে কিছুটা সময় হাতে নিয়ে আসলে বের হওয়া উচিত। এ পর্যায়ে যদি আমরা এই পাশে মতিঝিল নিয়ে কথা বলি, অফিস পাড়া, স্বাভাবিকভাবে সাপ্তাহিক কর্মদিবস, সেখানে কিছুটা যানবাহন থাকে সাধারণত, তবে সেটি এখনও শুরু হয়নি, অর্থাৎ অফিস সময় যত বের হবে সেই জায়গায় আসলে কিছুটা যানবাহন বাড়তে পারে, যানবাহন বাড়লে সেই সঙ্গে যানজটের সংখ্যা কিন্তু থেকে যায়। এ পাশে যদি আমরা যাত্রাবাড়ির এই পাশটা নিয়ে কথা বলি, এ পাশে কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে বেশ যানবাহনের চাপ বেড়ে গেছে, অর্থাৎ এ পাশে যানজট কিন্তু বেশ বেড়ে গেছে, অর্থাৎ যারা এই সড়কটি ব্যবহার করবেন তাদের কিন্তু আসলে যানজট পোহাতে হবে। অর্থাৎ মোটামুটি এই পাশে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, তবে যেমনটি আসলে হয়ে থাকে এখনও যেহেতু 8টা অর্থাৎ দিনের শুরুর দিকে আমরা রয়েছি, তাই যানবাহনের চাপ কিন্তু এখনও খুব বেশি বাড়েনি। তবে এই জিনিসটি মাথায় রেখে আসলে কিছুটা সময় হাতে নিয়ে তাদের আসলে বের হওয়া উচিত, যেন সময় বাঁচানো যায়। তবে যেমনটি হয়ে থাকে এই পাশে যানবাহনের চাপ এড়ানো কিংবা যানজট এড়াতে গিয়ে যেন আমরা ট্রাফিক আইন ভঙ্গ না করি এবং ট্রাফিক আইন মেনে চলে যেন সড়কে যাতায়াত করি, সেই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রেখে চলতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এবং সেই জিনিসটি মাথায় রেখে নিরাপদে সড়ক চলাচল করার চেষ্টা আমাদের করতে হবে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রঞ্জু ইফতেখার। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আলিফ জানাচ্ছিলেন দিনের গুরুত্বপূর্ণ যেই খবরগুলো, বিশেষ করে যারা রাজধানীতে বসবাস করেন পথের খবরটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেই খবর কিন্তু তিনি জানাচ্ছিলেন। ওয়েদার আপডেটটাও তার কাছ থেকে আমরা জেনে নিলাম। এবারে যাচ্ছে অন্য সংবাদে। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় এক নারীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু প্রধান আসামি মোহাম্মদ আলীকে নরসিংদী আদালতে তোলা হলে জামিনে বের হয়ে যান তিনি। এমন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী, একই সাথে তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্রিজের দুপাশ ধরে এখনো সঙ্গীকে খুঁজে ফিরছে কুকুরটি। গেল 24 জুন সকালে নরসিংদীর নাগরিয়াকান্দির এই ব্রিজ থেকে গলায় ইট বেঁধে একটি কুকুরকে ফেলে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ের নজরে আসলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই অভিযুক্তদের ধরতে অভিযানে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু শুক্রবার কোর্টে তুললে জামিন পেয়ে যায় প্রধান অভিযুক্ত। আর এতে হতাশ ক্ষুব্ধ এলাকাবাসী। আসামিটা জেল হাজতে যাওয়া ব্যতীতই সে জামিনে মুক্ত হয়ে যায়, যেটা অত্যন্ত হতাশাজনক একটি বিষয়। পুলিশে ধরছে, আবার আমরা দেখতেছি সে বাড়ির মধ্যে ঘুরাফেরা করে ছেড়ে দিছি। এটা কিরম হইল, কেমনে করলো, কি এর হইলো, কেউ জানলো না। বেলটা হইলো কি কার মাধ্যমে হলে এটা আসলে
দুঃখজনক ব্যাপার। এদিকে জামিনের পর থেকেই আত্মগোপনে আছে মূল অভিযুক্ত মোহাম্মদ আলী। তার অবস্থান সম্পর্কে জানাতে পারছেন না স্বজনরা। আমার ছেলে বেল পাইছে, আমি শুনছি, কিন্তু আমার সাথে দেখা হয়েছে না। শ্বশুর বাড়িতে গেছে না কই গেছে, আমার সাথে দেখা হয়েছে না এখনো। শনিবার সন্ধ্যায় আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমাদের অভিযান অব্যাহত ছিল। আমরা বিকেলে তার সহযোগী একজনকে পেয়েছি এবং রাতের বেলায় একজনকে পেয়েছি। মোট 2 জনকে আমরা গতকালকে গ্রেপ্তার করেছি এবং 25 তারিখে একজনকে ধরেছি। সর্বমোট আমাদের 3 জনকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। প্রাণী কল্যাণ আইনে এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে যে ধারা 7(2) অনুসারে যে যদি কোনো মানুষ কোনো অপরিচিত মালিকবিহীন কোনো প্রাণীকে অযথা অন্যায়ভাবে কোনো তার প্রতি আচরণ বা তাকে শাস্তি দেওয়া অথবা তাকে মেরে ফেলা, এই কাজটুকু সে করতে পারে। যদি কেউ করে তাহলে সেই ক্ষেত্রে তাকে 6 মাসের কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। প্রাণীর প্রতি নিষ্ঠুর এই ঘটনায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 3 জনের নামে দণ্ডবিধির 429 ধারায় মামলা করেছে পুলিশ। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর। সাথে থাকুন। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ। সীমান্ত জুড়ে পুশিন ইস্যুতে উদ্বেগ এখনো কাটেনি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 15 দিন ধরে 3 যুবক নোম্যান্স ল্যান্ডে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে মেহেরপুর সীমান্তেও বাড়ছে উত্তেজনা। সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম এবং মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের ও রাশেদুজ্জামান। শুরুতেই যেতে চাই কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের। জুবায়ের, আসলে যেমন আমরা শুনছিলাম পুশিন কিন্তু আসলে বেড়েই চলেছে এবং পুশিন থামছে না। 15 জন নোম্যান্স ল্যান্ডে রয়েছেন, তো সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? যে গতকাল ভোর থেকে কিন্তু বৃষ্টি এখানে ফেলে ফেলে চলছে, সেই বৃষ্টির মাঝেই 15 দিন পেরিয়ে আজ 16 দিনের সকাল, যে সময় কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের যে বন্দুকচর সীমান্ত রয়েছে, অর্থাৎ 1063 নম্বর যে পিলার রয়েছে, ঠিক সেখানে 3 জন অপেক্ষা করছেন ঠিক 15 দিন থেকে। আজকে সকাল সহ ধরতে গেলে 16 দিন থেকে। এর আগে বেশ কয়েকবার বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে, তারা কিন্তু দুই পক্ষই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যার ফলে এখন পর্যন্ত আসলে তাদের গতি কি হবে সে বিষয়ে কিন্তু কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। গত 14 জুন সকাল 6:30 দিকে বিএসএফ কিন্তু এই 3 জনকে ভারত থেকে কিন্তু নোম্যান্স ল্যান্ড অর্থাৎ 150 গজের যে শূন্যরেখা রয়েছে সেখানে পুশিন করে। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি জানতে পারলে তারা প্রতিবাদ করে এবং তৎক্ষণাৎ সেখানে বিজিবি উপস্থিত হয়ে তাদের পুশিন কিন্তু থামিয়ে দেয়। আর ঠিক তখন থেকেই এই সীমান্তটিতে এই 3 জন অপেক্ষা করছেন, অর্থাৎ 1060 নম্বর পিলারের পাশে যে 1063 নম্বর পিলার রয়েছে, আর সেখানে কিন্তু অপেক্ষা করছেন। এখন পর্যন্ত আসলে তারা খুবই মানবেতর জীবনযাপন করছেন। আমি যদি জানাই যে প্রতিদিনই কোনো না কোনো বেলা বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ব্যবসা গরম রোদ সবকিছু ছাপিয়ে তারা কিন্তু সীমান্তে একটি মাত্র প্লাস্টিকের যে ছাদ সেটি তৈরি করে সেখানে অপেক্ষা করছেন। এর আগে কিন্তু 1060 নম্বর যে পিলার রয়েছে সেখানে একই পরিবারের 6 জন ছিলেন, আর তাদেরকে ক্রমান্বয়ে প্রথমে আমরা দেখেছি 4 জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কে বা কারা সরিয়ে নিয়েছে এ ব্যাপারে বিজেপি কিন্তু আমাদের এখনো তথ্য দিতে পারেনি। পরবর্তীতে সেই পরিবারের আরও 2 জনকে গত কয়েকদিন আগে সেখান থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি 1060 নম্বর পিলারের যে তথ্য সেটি, সেখানে কিন্তু এখন উত্তেজনাটা আগের মতো নেই। আমরা বিজেপির সাথে কথা বলেছি, যদিও সীমান্তটি কুড়িগ্রামের, তারপরও এটি কিন্তু দেখাশোনা করে জামালপুরের যে ব্যাটালিয়ন বিজিবি 25 ব্যাটালিয়ন রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা কিন্তু পুশিনের ব্যাপারে খুবই শক্ত অবস্থানে রয়েছে। আমরা আরও জানতে পেরেছি তারা যেমনটি বলেছে যে সীমান্তের এখন পুশিন হওয়া যে 3 জন রয়েছেন বন্দুকচরে, তারা যদি বাংলাদেশি হয়ে থাকে অর্থাৎ বিএসএফ এর যে দাবি সেটি আইনানুগ পদ্ধতিতে তাদেরকে গ্রহণ করতে রাজি তারা, কিন্তু বেআইনি পদ্ধতিতে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই পুশিনের ব্যাপারে তারা কিন্তু কোনো প্রকার এখানে টলারেন্স করবেন না, তারা 0 টলারেন্সে রয়েছেন। তারা আমাদেরকে আরও যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু রাত দিন একাকার করে পাহারা দিচ্ছেন, তবে মাঝে মাঝে থেকে বিশেষ করে যখন সন্ধ্যা পেরিয়ে যায়, আগে কিন্তু সারা রাত বিএসএফ এর কাঁটাতারের পাশেই যে লাইটগুলো ছিল সেগুলো কিন্তু জ্বালিয়ে রাখা হতো, এখন হঠাৎ করেই মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সেগুলো বন্ধ করে দিয়ে পুশিনের একটা প্রক্রিয়া কিন্তু চলছে।
তারপরে কিন্তু কিছুটা উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তার একটি বক্তব্যে। তিনি তার বক্তব্যে বলেছেন যে 10,000 ভারতীয়কে তিনি পুষিয়ে চেষ্টা করেছেন, এখনো তাদের যে হোল্ডিং সেন্টার রয়েছে সেখানে আরো 1800 রয়েছেন। সেটি নিয়ে কিন্তু বিজেপি খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। তারা যেমনটি বলছেন কোনো প্রকার পুশিং তারা কিন্তু করতে দিবেন না। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শৈলমারি ইউনিয়নের যে বন্ধুত্ব সীমান্ত রয়েছে সেখান থেকে সর্বশেষ। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যেমনটি জানাচ্ছিলেন, এ পর্যায়ে আমরা যেতে চাই মেহেরপুরে। মেহেরপুরে আছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। মেহেরপুরে রয়েছেন রাশেদুজ্জামান। রাশেদুজ্জামান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? যেমনটি আসলে আমরা কুড়িগ্রাম থেকে শুনছিলাম, সেখানে কিন্তু আসলে পুশিনের চেষ্টা চলছে। তো মেহেরপুরের অবস্থা আসলে কি? আলিফ, আসলে মেহেরপুরের পুশিনের যে আতঙ্ক সেটি তো চলছে, কারণ গেল কয়েকদিনে বেশ কয়েকজনকে পুশিনের চেষ্টা করে, সেটি বিজেপি স্থানীয়দের সহায়তায় সেটি রুখে দেয়। গতকালকে থেকে আরেকটি সমস্যা এখানে সীমান্তে, বিশেষ করে মেহেরপুর গাংনী উপজেলার যে কাজীপুর সীমান্ত রয়েছে সেই সীমান্তে গতকালকে বিকেল থেকে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সড়কটি নির্মাণ কাজ চলছে, অর্থাৎ পাকা সড়কের কাজ চলছে, এখানে ইট বসানোর কাজ চলছে। সেটি গতকালকে বিকেলে বিএসএফ এসে বাধা দেয় এবং বিএসএফ এর বাধার মুখে পড়ে সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যায় এবং তারা যেটি বলছেন যে তাদের 150 গজের সীমানার মধ্যে তারা কোনো স্থাপনা তারা হতে দেবে না। কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে যে একটি পিলারের আওতায় 60 বা 70 গজ দূরে একটু কিছু রাস্তা পড়েছে, বাদ বাকি কিন্তু সবই সীমান্তের যে শূন্য রেখা থেকে 200 গজ বা তারও বেশি দূরে পড়েছে, সেটি তারা বাধা দিচ্ছে। কিছুক্ষণ আগে আমি যখন লাইভে দাঁড়াই তার আগে বিএসএফ এর বেশ একটি দল, বেশ কয়েকজন মিলেই কিন্তু তারা কাঁটাতারের গেট পেরিয়ে এপার এসেছেন এবং তাদের শূন্য রেখা বরাবর তাদের টহল জোরদার করেছেন এবং তাদের এখানে যে পিলারটি রয়েছে সেই পিলারে তারা অবস্থান করছেন। এখন পর্যন্ত পাটক্ষেতের মধ্যে তাদের দেখা যাচ্ছে না, তবে তারা সেখানে অবস্থান করছেন। বিজিবি ওখানে মুখোমুখি রয়েছেন, বিজিবি তারা দেখছেন তারা যাতে বাংলাদেশি ভূখণ্ডে কোনোভাবে প্রবেশ করতে না পারে। অর্থাৎ বলা যায় যে সীমান্তে যে অস্থিরতা, সেই অস্থিরতা পুশিনের অস্থিরতা রয়েছে, পাশাপাশি এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আরো অস্থিরতা বেড়েছে। সেক্ষেত্রে গতকালকে কিন্তু বিজিবি বিএসএফ এর মধ্যে একটি কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে এই রাস্তার নির্মাণের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি। সুতরাং বলা যায় এই যে পুশিন বা এই যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ একটি উত্তেজনাকর মুহূর্তে রয়েছে। এদিকে বিজিবির যে টহল সেটি বাড়ানো হয়েছে, বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবি সদস্যের বাইরে সেখানে নিয়মিত টহল দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যায় বা এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে কোন ধরনের যেন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেটি বিজিবি চেষ্টা করছে। অন্যদিকে বিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু তারা এ পাশের তাদের যে পিলারটি রয়েছে সেই পিলারে এসেছেন এবং রাস্তা নির্মাণের বিষয়টি সেই শূন্য রেখা থেকে তারা তদারকি করছেন, আসলে এখানে কি ঘটছে সেটি দেখার জন্য তারা চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত যে কাজীপুর সীমান্ত সেটি শান্ত রয়েছে, এখানে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং একদিকে পুশিং আতঙ্ক এখানে বিরাজ করছে, অন্যদিকে এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আলিফ। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রাশেদ এবং এর আগে মোহাম্মদ জুবায়ের তারা জানাচ্ছিলেন আসলে সীমান্তে পুশিনের সবশেষ খবরাখবর। রঞ্জু, যেমনটি আসলে আমরা শুনছিলাম, এই যে পুশিন এটি কিন্তু আসলে গত বিজেপি সরকার আসলে ক্ষমতায় আসার পর থেকে একটি সমালোচিত ঘটনা এবং এটিকে সরকার যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলো তখন থেকে আসলে ঝামেলার সূত্রপাত আসলে। তো তাদের একটা নির্বাচনী এজেন্ডা ছিল যে যারা বিভিন্ন দেশ থেকে আছেন, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন তাদেরকে তারা ফিরিয়ে দেবে। তো সেইটারই আসলে তারা, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বেশ গর্ব সহকারে বলে থাকেন যে প্রতিদিন আমরা 10,000 করে পাঠাচ্ছি, যে সেই কিছুদিন পর পর তিনি সংবাদ সম্মেলন করে বিষয়টা জানাচ্ছেন। সেখানে হোল্ডিং সেন্টার নির্মাণ করা হয়েছে এবং তারা তাদের যে নির্বাচনী এজেন্ডাগুলো আছে সেগুলোও অন্যান্যগুলোও আছে সেটার বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এটা যদি সরকারিভাবে ব্যবস্থাটা নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। এটা আসলে কূটনৈতিকভাবে ভারতের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় তাহলে কিন্তু সেটা। দর্শক, এই পর্যায়ে আমরা টেকনাফের খবর জানাতে চাই আপনাদের। কক্সবাজারের টেকনাফে দিন দুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে এক পল্লী হোমিও চিকিৎসককে অপহরণের ঘটনায় চরম উৎকণ্ঠায় রয়েছে
পরিবার। অপহরণের পর থেকে এখনও তার কোনো সন্ধান মেলেনি। ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, বর্তমানে পুলিশ কি বলছেন, জানাবেন বিস্তারিত। টেকনাফে যে গতকালকে যে দুপুরে যে পল্লী চিকিৎসক কামাল উদ্দিনকে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার কারণে পর থেকেই যে প্রশাসনের যে অভিযান পরিচালনা করা হচ্ছে। ফলে আমরা পরিবারের সাথে কথা বলছিলাম, পরিবারের সদস্যরা বলছেন যে এখনো পর্যন্ত কামাল উদ্দিনের খোঁজখবর পাইনি এবং পরিবারের কাছে হয়তো কোনো প্রকার ফোন করেননি এবং কোনো প্রকার সন্ধান পাইনি। ফলে আমরা যে স্থানীয়ভাবে যে তথ্য পেয়েছি, স্থানীয়রা বলছেন যে এই কামাল উদ্দিনকে অপহরণের পর থেকে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন অনেকেই মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন না বলে, এবং ছোট ছোট যারা বাচ্চা রয়েছেন, শিশুরা রয়েছেন, তারা স্কুল মাদ্রাসাও যেতে পারছেন না বলে। এবং স্থানীয়রা যারা তাদের যে দাবি রয়েছেন, তাদেরকে যারা স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের এলাকার কক্সবাজার হওয়াতে তারা একটা দাবি করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসনের মাধ্যমে যদি অভিযান পরিচালনা করে তাহলে এই অপহরণ যে বাণিজ্য চলছে সেটি কিন্তু বন্ধ হবে। এখানে যারা অপহরণ কাজে জড়িত রয়েছে এখন স্থানীয় এবং রোহিঙ্গারাও সেই কাজে জড়িত রয়েছে বলে স্থানীয়রা বলেছেন। তবে যারা পাহাড়ে বসবাস করেছেন তারা অবৈধ অস্ত্রের মাধ্যমে তারা যারা টেকনাফের যে বাহারসরা ইউনিয়ন রয়েছে, নোয়াখালীপাড়া বিভিন্ন এলাকাতে যে পাহাড়ে পাদদেশে রয়েছে বসবাসকারীরা, সেখানে তারা অস্ত্রের মাধ্যমে বৈবিধি দেখিয়ে তাদেরকে অপহরণ করা হচ্ছে এবং প্রশাসনের অভিযান তৎপরতা রয়েছে বলে আমরা প্রশাসন পক্ষ থেকে জানতে পেরেছি। এবং তারা পরিবারে সুস্থভাবে তাকে ফেরত আনতে এবং প্রশাসনের কাছে তারা সহযোগিতা চেয়েছেন। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। শহীদ, আপনাকে ধন্যবাদ। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এবার নতুন অস্বস্তির নাম চাল। ভরা মৌসুমে চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে এক মাসের ব্যবধানে 4 টাকা থেকে সর্বোচ্চ 24 টাকা পর্যন্ত বেড়ে গেছে বিভিন্ন ধরনের চালের দাম। এর জন্য মিলারদের সিন্ডিকেটকে দুষছেন আড়তদাররা। মোহাম্মদ জালালের তোলা ছবিতে রিপোর্ট করছেন রুকনউদ্দিন। নিত্যপণ্যে এবার দামের উত্তাপ লেগেছে চালের বাজারে। চট্টগ্রামে এক মাসের ব্যবধানে বেড়ে গেছে প্রায় সব ধরনের চালের দাম। বিত্তবানদের চিনিগুড়া, মিনিকেট, নাজিরশাইল থেকে শুরু করে গরিবের মোটা চাল স্বর্ণা, বাদ যায়নি কিছুই। বন্দরনগরীর চালের বড় আড়ত পাহাড়তলির চিত্র বলছে কেজিতে সবচেয়ে বেশি 24 টাকা বেড়ে গেছে চিনিগুড়া চালের দাম। বর্তমানে সুগন্ধি এই চাল বিক্রি হচ্ছে 164 টাকায়, যা এক মাস আগেও ছিল 140 টাকা। এছাড়া 46 টাকার পাইজাম বিক্রি হচ্ছে 51 টাকায়, আর 87 টাকার নাজিরশাইল ঠেকেছে 90 টাকায়। বাদ যায়নি নিম্নবিত্তের মোটা চাল স্বর্ণাও। 42 টাকার এই চাল এখন বিক্রি হচ্ছে 46 টাকায়। চিনিগুড়ার বাজারটা এত অতিরিক্ত বেড়ে গেছে যেটা এ যাবৎকালও বাড়ে নাই। জিরাশালটা নতুন হিসেবে একটু রেট কম ছিল, এখন একটু বেড়ে গেছে। স্বর্ণ আগে ছিল 2080, 2100, এখন প্রায় 350 টাকা উপরে উঠে গেছে। ভরা মৌসুমেও চালের বাজারের এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে মিলারদের সিন্ডিকেট ও কারসাজিকেই দায়ী করছেন স্থানীয় আড়তদাররা। তাদের দাবি, মিল পর্যায় থেকে দাম বাড়িয়ে দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে পাইকারি বাজারে। মিল মালিক ছাড়াও কিছু এরকম সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী আছে যারা স্টক করে, যারা মানে বিশাল অঙ্কের টাকা খাটাই আপনার গুদামজাত করতেছে। তো ওটাই সুযোগে আপনার এই চালের দামটা বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন ঊর্ধ্বমুখী দামের কারণে এখন থমকে গেছে বাজারের স্বাভাবিক বেচা বিক্রি। দেখতেন না বাজারে দেখান না অবস্থা, মানুষ পর্যন্ত নেই। কিছু তো প্রায় হাতাহাতি করার উপক্রম হয়ে বসে আছে, কারণ ক্রয় ক্ষমতা নাই তো মানুষের। দেশের মানুষের প্রধান খাদ্যপণ্য এই চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। ভোলায় নৌকা ট্রলার রাখার জায়গা নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা। সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নে নিরাপদ কোনো খাল না থাকায় প্রায় 5000 জেলেকে নদী তীরের ব্লকে বেঁধে রাখতে হচ্ছে নৌকা। এতে ঝড়, জলোচ্ছ্বাস ও ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলেদের সম্বল, চুরি ও হারিয়ে যাচ্ছে নৌকা ট্রলার। সমাধানে 2 কিলোমিটার খাল খননের দাবি জেলে ও মাঝি ও কৃষকদের।
মেঘনার তীরে সারি সারি মাছ ধরার ট্রলার, প্রমত্তা নদীর উত্তাল ঢেউ আছড়ে পড়ছে এক নৌকা থেকে আরেক নৌকায়। বৈরী আবহাওয়া কিংবা ঝড়ে ঢেউ ও স্রোতের গতি বাড়ে কয়েক গুণ। এতে ক্ষতিগ্রস্ত হয় নৌকা ট্রলার। ঝড়ের তোড়ে প্রায় হারায় নৌকা। লোকালয় থেকে দূরে হওয়ায় চুরি যায় মাঝি জেলেদের জীবিকার একমাত্র অবলম্বন। ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের জেলেদের দাবি, কয়েক বছরে বহু নৌকা ও ট্রলার হারিয়েছেন তারা। মেরামতে খরচও বেড়েছে। মাছ বিক্রির টাকা দিয়ে সংসার চালানোই দায়, তার উপর নৌকা মেরামত বোঝা হয়ে গেছে জেলেদের। জেলেদের লক্ষ লক্ষ টাকা লস হয়, বলকের লগে বাইরে নৌকা অকল ভেঙে লয়। খালা করে দেয়, নৌকা তো ডাকতাম, ওটা নিরাপদ হয়। এই দুর্ভোগ থেকে বাঁচতে জেলেদের দরকার নতুন ট্রলার রাখার কোনো একটি নিরাপদ জায়গা, আর তা হতে পারে খাল খননে। তাই মেঘনা তীরঘেঁষা রাজাপুর ইলিশায় 2 কিলোমিটার খাল খননের দাবি তাদের। এতে বর্ষা মৌসুমে কমবে জলাবদ্ধতাও। দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হবে খালের মাধ্যমে। আমাদের 300 ফ্যামিলি আছে। আমরা মেঘ বাতাস হইলে কোথায় যেন যাবো, এর কোনো লাইন নাই। জোর খাল 15 কিলোমিটার দূরে, এখান থেকে ভাঙতির খাল প্রায় 10 কিলোমিটার দূরে। এদের ভিতরে কোনো আমাদের খাল নাই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত খাল খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলেরা। খাল খননের দাবি জানিয়েছেন কৃষকরাও। এই খালগুলো যে ভূমিদস্যুরা বরাদ করে ফেলে, এই নৌকাগুলো একটু বাতাস হলেই নৌকাগুলো ভেঙে যাচ্ছে। আমাদের জেলেদের এবং কৃষকের উভয়ের কিন্তু যাতায়াতের জন্য এবং রাখার জন্য নৌকাগুলো নিরাপত্তা থাকতে পারবে। এদিকে খাল খননের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মাছঘাট পরিদর্শনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই যে নৌকা জাল, তাদের যে সম্পদের নিরাপত্তার জন্য একটা খাল দরকার, শুধু এটা রাখার জন্য। কেউ যদি আমার কাছে সহায়তা চায়, সুপারিশ চায়, আমি বলবো যে এটা করা উচিত, কারণ এটা এখন মানে সময়ের দাবি। ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আর পানি সম্পদ মন্ত্রণালয় এই ব্যাপারে একাধিকবার মিটিং করেছেন এবং এই ব্যাপারে প্রক্রিয়াটা ফাইনালাইজেশন করার প্রসেস চলমান আছে। মেঘনা নদীর তীরবর্তী এই অঞ্চলে একটি খাল শুধু জেলেদের নৌকা রাখার নিরাপদ আশ্রয় হবে না, বরং জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। প্রকৃতির বিশুদ্ধতায় শুরু হোক দিন বাছাই। আরও একবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফের ইরানের 2 শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এদিকে চুক্তি ভঙ্গের অভিযোগে ইরানের অস্তিত্ব মুছে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সমঝোতা স্মারক সইয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় আবারও সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত কেন্দ্র ও উপকূলীয় রাডার স্থাপনা সহ 10টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেন ট্রাম্প। ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকিও দেন তিনি। সমঝোতা স্মারকের শর্ত আবারও লঙ্ঘন করেছে ইরান। খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না। এমন এক সময় আসতে পারে যখন আমরা আর সংযত আচরণ করতে পারব না। সফলভাবে শুরু করা কাজটির সামরিক সমাপ্তি টানতে বাধ্য হব। যদি তা হয়, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার পর শনিবার নতুন করে হামলা শুরু করে তারা। হামলার পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে তেহরান। কুয়েতের সামরিক বাহিনী বলছে তারা একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। মার্কিন মিত্রদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি ইরান। যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ভবিষ্যতে কোনো ধরনের শর্ত লঙ্ঘন হলে চলমান শান্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করা হবে বলেও সতর্ক করেছে তারা। আইআরজিসির দাবি, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে। নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।
তবে এই পথে কোনো টোল নেওয়া হচ্ছে না, যার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ওয়াশিংটনও। এছাড়া এখনও ঝুলিয়ে রাখা হয়েছে ইরানের জব্দ অর্থ ছাড়ের বিষয়টিও। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা খরচ বা অন্য কোনো ফি চাইছে না এবং গ্রহণও করছে না। যদি এই তথ্য মিথ্যা হয়ে থাকে তাহলে আলোচনা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এই তীব্র উত্তেজনার মাঝে হরমুজ প্রণালীতে সমুদ্র নিরাপত্তার হুমকি মাঝারি থেকে বাড়িয়ে উদ্বেগজনক পর্যায়ে উন্নীত করেছে মার্কিন নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। কাজী শাহরিন, স্টার নিউজ। ওমান উপসাগরে নতুন করে ড্রোন হামলার পর আবারও অচলাবস্থার ঝুঁকিতে বিশ্বের প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালী। ইরানের সাম্প্রতিক সতর্কবার্তায় মাইন ও ক্ষেপণাস্ত্রের আতঙ্ক দ্বিগুণ হওয়ায় আন্তর্জাতিক বড় শিপিং কোম্পানিগুলো এই রুট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নিরাপত্তা সুবিধাও প্রত্যাহার করে নিচ্ছে অনেক বিমা কোম্পানি। চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম তেল পরিবহন জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু ওমান সাগরে নতুন করে ড্রোন হামলার পর পরিস্থিতি বদলে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী গত বুধবার ৭৩টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর গত ফেব্রুয়ারি শেষে ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল সর্বোচ্চ জাহাজ চলাচল। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির অধীনে ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জাহাজ কোম্পানিগুলোর মধ্যে আস্থা ফিরতে শুরু করে এবং স্থিতিশীল হতে শুরু করে জ্বালানির বাজার। এই সময় জাতিসংঘ ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বা IMO এই অঞ্চলে আটকে পড়া প্রায় 500টি জাহাজ এবং 11,000 নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি মানবিক অভিযান শুরু করেছিল। কিন্তু উপসাগরের একটি জাহাজে ড্রোন হামলা হওয়ার পর পুরো পরিকল্পনাটি ভেস্তে যায়। এর ফলে মাত্র একদিনের ব্যবধানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় অর্ধেক কমে গেছে। সংঘাত শুরু হওয়ার আগে ইরান ও ওমানের মধ্যবর্তী এই পথ দিয়ে প্রতিদিন 110 থেকে 160টি জাহাজ চলাচল করত। বর্তমানে হরমুজ প্রণালী অতিক্রমকারী অধিকাংশ জাহাজই ইরানের পতাকাবাহী বা তাইওয়ান ভিত্তিক এভারগ্রিন কোম্পানির। মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ পর্যন্ত অন্তত 46টি জাহাজ ক্ষতিগ্রস্ত এবং 14 জন নাবিক প্রাণ হারিয়েছেন। ফলে বড় বড় বৈশ্বিক পরিবহন সংস্থাগুলোর নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেক বিমা কোম্পানিগুলো তাদের নিরাপত্তার সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন IMOর উদ্ধার কর্মসূচি স্থগিত থাকায় আগামী দিনগুলোতেই এই প্রণালীতে জাহাজ চলাচল সীমিত থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বর্তমানে এই অঞ্চলে থাকা সব জাহাজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা আবারও নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে, আর যার উপর নির্ভর করছে বিশ্বের অন্যতম প্রধান এই অর্থনৈতিক করিডোরের ভবিষ্যৎ। মায়েশিকা রহমান, স্টার নিউজ। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে, আহত 3238। এখনও নিখোঁজ রয়েছেন 51,000 মানুষ। ক্রমশ ক্ষীণ হয়ে আসছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা। এদিকে উদ্ধার কাজের ধীরগতিতে বাড়ছে ক্ষোভ। প্রতিটি জীবিত উদ্ধারই যেন একটি মিরাকেল। ভেনেজুয়েলার মাইকুটিয়া এলাকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি, যেন বিশ্বাস করতে পারছেন না আবারও ফিরে পেয়েছেন নতুন এক জীবন। আরেক অলৌকিক আনন্দের মুহূর্ত তৈরি হয় যখন ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন কর্মীরা। ভূমিকম্পের 4 দিন পরও লা গুইরা এবং কারাকাসের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের সন্ধানে এখনও স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে কনক্রিটের স্তূপের নিচ থেকে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা ততটাই ক্ষীণ হয়ে আসছে। মেক্সিকো থেকে ইতোমধ্যে সাহায্যকারী দল এসে পৌঁছেছে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা তাদের সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে আরও সাহায্য যদি আসতে পারে তবে ভালো হয়, কারণ আমাদের এটি প্রয়োজন। যতটুকু বোঝা যাচ্ছে এখনো কিছু মানুষ বেঁচে আছেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে।
আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা জানিয়েছেন ভেনেজুয়েলার স্থানীয় উদ্ধারকারী সরঞ্জাম বিশ্বমানের তুলনায় অত্যন্ত কয়েক দশক পুরনো, যা এই জটিল পরিস্থিতিতে উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে। তারা বলছেন যে সেখানে এখনো কিছু মানুষ বেঁচে আছেন, কিন্তু মনে হচ্ছে এই সমস্ত ধ্বংসস্তূপ সরানোর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম নেই। আমি অনুরোধ করছি, দয়া করে এমন মানুষদের পাঠান যারা আমাদের সাহায্য করতে সক্ষম, এবং তারা যেন খোঁজাখুঁজি বন্ধ না করেন। হাজারো ভেনেজুয়েলাবাসী এখনও বুকে তীব্র আশা নিয়ে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন, এই বিশ্বাসে যে তাদের প্রিয়জনরা হয়তো অলৌকিকভাবে এখনও বেঁচে আছেন এবং উদ্ধারের অপেক্ষার প্রহর গুনছেন। এদিকে ত্রাণের জন্য হাহাকার করছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ। দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী পাঠাতে দিনরাত পরিশ্রম করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সরকার বলছে বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা পৌঁছানো অব্যাহত আছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটা বলছে আমরা গুড মর্নিং বাংলাদেশের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখনকার পর্যন্ত এই আয়োজনে আপনাদের সঙ্গে ছিলাম আমি আমিরুল ইসলাম আলিফ, আমি ফারিহা সাজনীন এবং আমি রঞ্জিত থেকে আপনাদের সাথে ছিলাম। দর্শক, আপনাদের দিনটা ভালো কাটুক এমন শুভকামনা সবসময়, এবং আপনারা স্টার নিউজের সাথেই থাকবেন এমন প্রত্যাশা।